আজকের হচ্ছে টপিকটা হচ্ছে স্টেজেস অফ সিভিল প্রসিডিংস। সেটা নেবেন আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অ্যান্ড সিটি সিভিল কোর্টের রিনাউন্ড লয়ার অ্যাডভোকেট হীরক সিনহা। আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি রিনাউন্ড অ্যাডভোকেট মিহির ব্যানার্জি, যিনি আমাদের ন্যাশনাল সেক্রেটারিয়েট মেম্বার অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের। শুধু তাই নয়, হি ইজ দ্য ইলেক্টেড মেম্বার of Bar Council of West Bengal for a long time, and he has been dedicatingly literally lawyers among law students দের জন্য upliftment আর তাদের betterment welfare তার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন সাকসেসফুলি। ওনার জন্য আমরা অনেক কিছু বেনিফিটস পেয়েছি, আগামী দিনে পাবো, and his advice is very much necessary to us. আমি আজকের আমাদের সেশনটা অ্যাডভোকেট হীরক সিনহা শুরু করার আগে আমি অ্যাডভোকেট মিহির ব্যানার্জিকে বলবো দু চার কথা বলে আমাদের এখানে মূলত স্টুডেন্টস আর জুনিয়র লয়ার্সরা আছেন, তাদেরকে মোটিভেট করে আর একটু আমাদেরকে গাইডেন্স দেবেন কিভাবে আমরা এটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই সম্বন্ধে। মিহির দা। Good evening, good afternoon to all my friends. আমাদের বন্ধু সৌম্য রাহা, রিনাউন্ড অ্যাডভোকেট, তারই উদ্যোগে মুখ্যত আইলিউ স্টুডেন্ট যে চ্যাপ্টার, তারা যে সেমিনার এই আলোচনা সভাগুলো করছে। আজকের এই যে সময়, একটা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা আছি, তো সেখানে আমরা বাড়িতেই দম বন্ধ হয়ে আটকে যাচ্ছি। আদালত খুলবে না, একটা অদ্ভুত একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা যারা বিশেষ করে নবীন আইনজীবী বা আইনের ছাত্র, তাদের কথা আমরা চিন্তা করে যাতে আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি, আমরা কিছুটা নিজেদের তৈরি হয়ে নিতে পারি আগামী দিনে যে মহাযুদ্ধ আইনের আঙিনায় আমাদের করতে হবে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ভালো আইনজীবী তৈরি হওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের আইন তো একটা মহাসাগর, এখানে কোনো বিকল্প নেই। এখানে উইদাউট লার্নিং লজ এ লয়ার ক্যানট অ্যাচিভ হিমসেলফ। সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি নিয়ে আমাদের বন্ধুরা যে উদ্যোগ নিয়েছে, আমি তাকে স্যালুট জানাই, সাধুবাদ জানাই। এবং আজকের কয়েকদিন ধরেই বিভিন্ন পর্যায়ে এই আলোচনাগুলো চলছে। এটা এক ধরনের ক্লাস ঠিক না, ইন্টারাকশনও বলা যেতে পারে। অর্থাৎ বিষয়টার উপরে আমাদের যে একটা ব্রিফিং, একটা নোটস তৈরি করে আমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা আগামী দিনে আমাদের এই আইনের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে তারা নিজেরা পড়াশোনা করে আরো বেশি ইকুইপড হতে পারে। এবং এই কাজটা করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন বন্ধুরা এগিয়ে এসেছেন, যারা আইনে কিছুটা পারদর্শিতা ইতিমধ্যে লাভ করেছেন এবং যারা কিছুটা জ্ঞান সঞ্চার করেছেন। আজকের বিষয়বস্তু আপনারা জানেন যে ফেজেস অফ সিভিল প্রসিডিওর। ফেজেস অফ সিভিল প্রসিডিওর আমাদের বন্ধু হীরক সিনহা সিটি সিভিল কোর্টে প্র্যাকটিস করেন এবং যথেষ্ট ভালো প্র্যাকটিস করেন, যথেষ্ট সুনামের সঙ্গে তিনি এটা উপস্থাপিত করবেন। আমি শুধু উপস্থাপনা করার আগে একজন আইনজীবী হিসেবে দীর্ঘ 40 বছর এই পেশার সঙ্গে যুক্ত আছে এবং সিভিল প্রসিডিওর কোর্ট, সিভিল কোর্টে এবং ক্রিমিনাল কোর্ট দুটো কোর্টেই আমি মামলা মোকদ্দমা করি এবং বিভিন্ন কাজকর্ম করি বিভিন্ন জায়গায় এবং বিশেষত হাওড়া কোর্টে। তার মধ্যে দিয়ে যে ন্যূনতম যে অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে সিভিল প্রসিডিওর কোড 1908 সালের এই যে কোড, এই কোডের জন্ম হয়েছিল কিন্তু 1858 সালে এবং 1859 সালে গভর্নর জেনারেল এটা অ্যাসেন্ট দিয়েছিলেন। পরবর্তীকালে এটাকে পূর্ণ রূপায়িত করে 1908 সালে এটা নতুন ভাবে তৈরি করা হয় এবং এর ফ্লেক্সিবিলিটি তৈরি করা হয়, এর মধ্যে কোনো রিজিডিটি নেই। এবং সেটা 1 জানুয়ারি 1909 সালে এটা আমাদের সেই সময়ে, এখন তো আইন তৈরি হয় পার্লামেন্ট থেকে, তখন আইন তৈরি হতো ইম্পেরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাউন্সিলকে।
এই যে কাউন্সিল অফ ইন্ডিয়া তারা তারা একটা অনুমোদন দেন এই আইনটি, এবং এই আইনটি তারপর থেকে চলছে, অর্থাৎ 100 বছরের বেশি পুরনো এই আইন। তার মানে এই নয় যে কোন সংশোধন হয়নি, এর পরবর্তীকালে বিভিন্ন পর্যায়ে সংশোধন হয়েছে, এবং রিসেন্টলি 2002 সালে সংশোধন হয়েছে, 2018 সালে সংশোধন হয়েছে, এবং 2020 সালে সংশোধন হয়েছে। হয়তো আগামী দিনে প্রয়োজনের ভিত্তিতে, অবস্থার পরিপ্রেক্ষিতে এই আইনের সংশোধন হবে। স্বাভাবিকভাবেই এই যে আইন, এই আইন কিন্তু একটা শুধু কতগুলো ধারা উপধারার মধ্যে নির্দিষ্ট নয়। এই আইনকে একটা দীর্ঘায়িত ব্যাখ্যা চলে, এবং যখন দুই পক্ষের আইনজীবী দাঁড়ায় সওয়াল করে, তখন তাদের মক্কেলের প্রয়োজনে, তাদের যে বিচারপ্রার্থীর প্রয়োজনে তাকে সে ব্যাখ্যা করে উইদিন দ্য পেরিফেরি অফ দ্য লজ। এবং এই যে আইন, এই আইনের যে দুটো পার্ট, ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টেতে 158টা সেকশন আছে, এবং সেই 158টা সেকশন হচ্ছে আমাদের মৌলিক যে বিষয়বস্তুটা, আর এর পদ্ধতিগত যে জায়গা সেখানে 51 অর্ডার্স এবং অন্যান্য রুলস আছে। তাই ভাই এর মধ্যে দাঁড়িয়ে এই দেওয়ানি বিধির যে রিলিফ রেসপেক্টিভ অফ যে সমস্ত সিভিল অ্যান্ড ইমুভেবল যে সমস্ত রংস হয়, প্রপার্টি সংক্রান্ত যে সমস্ত রংস হয়, তার যে জুডিকশন অফ ডিফারেন্ট কেসেস, সেই জুডিকশন কত কাজ আইনজীবীদের করতে হয়। তাই ভাই কাজটা অ্যাপারেন্টলি মনে হতে পারে খুব দুর্বল, কিন্তু আমরা মনে করি, আমরা যারা দীর্ঘদিন এই আইনের মধ্যে কাজের মধ্যে আছি, আমরা যদি এটা নিয়মিত চর্চা করি, আলোচনা করি, পড়াশোনা করি, এবং মামলার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আইনের যদি আমরা তর্জমা করি, এবং তার সঙ্গে বিভিন্ন যে সমস্ত জাজমেন্ট গুলো হচ্ছে, ডিসিশন গুলো হচ্ছে, আমাদের আপার কোর্টে, হাইকোর্টে হচ্ছে, অনারেবল হাইকোর্টে, অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্টে হচ্ছে, সেই সমস্ত বিধিগুলো, যে সমস্ত বিভিন্ন সময়ে যেগুলো আছে, সেগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা নিজেদেরকে একজন সজীব এবং একজন প্রাজ্ঞ এবং একজন প্রকৃত আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। তাই স্বাভাবিকভাবে এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমার সাধুবাদ জানিয়ে আমি ওয়েলকাম করব আমার বন্ধু হীরক সিনহাকে, তার যে বক্তব্য এই সিভিল প্রসিডিওর কোড সম্পর্কে, ফেজেস অফ সিভিল প্রসিডিংস, এবং সেই ফেজ অফ সিভিল প্রসিডিংস তিনি তার মতো করে এগুলো ব্যাখ্যা করবেন। এইটা আমি আজকের যে এই যে সুন্দর যে একটা অভিনব যে পদ্ধতি এবং এই যে প্রসিডিওর চলছে আমাদের, এটার আমি উপস্থাপনা করলাম, এবং আমি বন্ধু হীরক সিনহা তাকে আহ্বান করব। ধন্যবাদ, ধন্যবাদ মিহিরদা। বিদগ্ধ আইনজীবী বলেছেন যে সিভিল প্রসিডিওর কোড নিয়মিত চর্চা এবং এর উপলব্ধি যদি করতে পারেন, তবে এটা কিন্তু দুর্বোধ্য নয়। গুড আফটারনুন ফ্রেন্ডস। সিভিল প্রসিডিওর কোড, ছাত্রাবস্থায় যখন আমরা সিভিল প্রসিডিওর কোডের ক্লাস হতো, আমরা ল কলেজে যখন পড়তাম, এটা একটা রীতিমতো ভয়ের একটা বিষয় ছিল। মানে সত্যি কথা বলতে, কিভাবে সিভিল প্রসিডিওর কোড পরীক্ষায় পাশ করব, এটাও খুব দুশ্চিন্তার একটা কারণ ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে কোনোদিন ভাবিনি যে আমি একজন সিভিল প্র্যাকটিশনার হিসেবে নিজের আত্মপ্রকাশ করব, বা দীর্ঘ 20 বছর এই সিভিল কোর্টের জগতে আমি কাটাতে পারবো। আশা করি আজকে যে আমরা প্রসিডিওর অফ সিভিল প্রসিডিওর কোড যে বিষয়গুলো নিয়ে বলবো, অবশ্যই আমি নাট শেলে বলার চেষ্টা করব, এবং আমার বক্তব্যের পরে একটা, মনে হয় সময় যদি পারমিট করে, একটা ইন্টারঅ্যাক্টিভ জায়গা থাকবে, যে প্রশ্নগুলো আমার বন্ধুদের মনে উঠে আসবে, সম্ভব মতো সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো মূলত আইন বিষয়টা, অর্থাৎ কোডিফাইড লকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাবস্টেন্টিভ ল, আর একটা হচ্ছে প্রসিডিওরাল ল। সাবস্টেন্টিভ ল বলতে আইপিসি, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, যেগুলো অ্যাডজেক্টিভ ল, সেগুলোকে আমরা সাবস্টেন্টিভ ল বলি। হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট,
এগুলো প্রত্যেকটাই হচ্ছে সাবস্টেন্টিভ ল। মূলত আমাদের আইনজীবীদের দুটি, যারা কোর্ট প্র্যাকটিস করি, অবশ্যই ট্যাক্স প্র্যাকটিশনার নয়, যারা কোর্ট প্র্যাকটিস করি তাদের দুটি প্রসিডিওরাল ল নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে কোড অফ সিভিল প্রসিডিওর, আর আরেকটি হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। তো আজকের আলোচনা মূলত আমরা কোড অফ সিভিল প্রসিডিওরের মধ্যে সীমাবদ্ধ রাখবো। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই কোড অফ সিভিল প্রসিডিওর যখনই আলোচনা করব আমরা, এর সাথে সাথে দুটো অ্যাডজেক্টিভ ল কিন্তু ভীষণভাবে আমাদের এই সিভিল প্রসিডিওর কোডের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত থাকে। প্রথমত হচ্ছে এভিডেন্স অ্যাক্ট এবং দ্বিতীয়ত লিমিটেশন অ্যাক্ট। এই দুটি আইন সিভিল প্রসিডিওর কোডের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এছাড়াও সিভিল প্রসিডিওর কোডের সাথে আরেকটি প্রয়োজনীয় দিক হচ্ছে প্রয়োজনীয় রেফারেন্স। সমস্ত কোড যেটা ফলো করে সেটা হচ্ছে সিভিল রুলস অ্যান্ড অর্ডার। সিপিসির সাথে এটা একটা সহায়ক, অর্থাৎ কোর্ট কিভাবে পরিচালনা হবে, কোর্টের দলিল দস্তাবেজ কিভাবে রাখা হবে, রেকর্ড কিভাবে থাকবে, লোকে সার্টিফাইড কপি কিভাবে তুলবে, কত টাকা স্ট্যাম্প দেবে, কোন সময়ের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে, এই সমস্ত বিষয়ের যে নির্দেশাবলী আছে সেটা হচ্ছে সিভিল রুলস অ্যান্ড অর্ডার। সিপিসি থেকে কিন্তু এটা আলাদা, এটা একটা সম্পূর্ণ আর একটা কোডিফাইড আইন। তাহলে অর্থাৎ তিনটে জিনিস আমি সিভিল প্রসিডিওর কোডের সাথে মাথায় রাখতে হবে আমরা যখনই আলোচনা করব। এক হচ্ছে এভিডেন্স অ্যাক্ট, সেকেন্ড হচ্ছে লিমিটেশন অ্যাক্ট, থার্ড হচ্ছে সিভিল রুলস অ্যান্ড অর্ডার। এবার আসি আমি মূলত কোর্ট আওয়ার্স। সিভিল কোর্ট আওয়ার্স অ্যাজ পার সিআরও, সিভিল রুলস অ্যান্ড অর্ডার, দুভাগে ভাগ করা হয়েছে। দুটো ফেজে প্রত্যেক সিভিল কোর্টকে তার সময়সীমাটা বাঁধা আছে। ফার্স্ট হাফ অর্থাৎ 10:30 থেকে 1:30। মূলত এই সময়টা কিসের জন্য রাখা হয়েছে? এই সময়টা রাখা হয়েছে লার্নেড জাজেসরা সেখানে নেবেন সাক্ষী অর্থাৎ এভিডেন্স, এবং তারা শুনবেন আর্গুমেন্ট। সাক্ষী এবং আর্গুমেন্টের জন্য ফার্স্ট হাফ অফ দ্য সেশন অর্থাৎ 10:30 থেকে 1:30, এবং সেকেন্ড হাফ অর্থাৎ 2 থেকে 5টা সেটা থাকবে অল ইন্টারলকিউটরি অর্ডারস। সমস্ত ইন্টারলকিউটরি অর্ডারস অর্থাৎ একটা সিভিল মামলা শুনতে গেলে সাক্ষী এবং আর্গুমেন্ট বাদ দিয়ে যা আছে সবটাই ইন্টারলকিউটরি প্রসিডিং, অন্তর্বর্তীকালীন প্রসিডিং। সেইটা কিন্তু শুনবে বেলা 2 থেকে 5টার মধ্যে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু কোর্ট তাদের সময় নিজস্ব তার পেরিফেরির মধ্যে যাদের এই পাওয়ার আছে তারা তাদের মতো কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারেন। যেমন সিটি সিভিল কোর্টে সকাল 10:30টার সময় ইনজাংশন হিয়ারিং হয়, ফ্রেশ ইনজাংশন, অ্যাড ইন্টারিম ইনজাংশন। কেউ যদি মুভ করতে যান সকাল 10:30 থেকে অ্যাট দ্য সিটিং অফ দ্য জাজ তিনি নিয়ে নেন। কিন্তু অ্যাপার্ট ফ্রম সিটি সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গের অন্য সমস্ত কোর্টে ইনক্লুডিং আন্দামান নিকোবর 2টোর সময় কিন্তু অ্যাড ইন্টারিম ইনজাংশন মুভ হয়। এরকম কোর্ট বেসিসে এটা কিন্তু লার্নেড জাজেসরা চেঞ্জ করতে পারেন, তাদের হাতে পাওয়ারটা দেওয়া আছে। নাও আমি আসছি এবার যে সিভিল কোর্ট কত রকম। সিভিল কোর্ট বললেই তো মানে আমাদের একটা ধারণা আছে, যথেষ্ট ধারণা আছে আমার বন্ধুদের, কিন্তু আমি তাও আরেকবার বলে নিচ্ছি। সবচেয়ে নিম্নবর্তী স্তর হচ্ছে সিভিল জাজ জুনিয়র ডিভিশন, তারপরে হচ্ছে সিভিল জাজ সিনিয়র ডিভিশন, তারপরে আইদার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ফাস্ট ট্র্যাক কোর্ট, এবং তার পরবর্তী স্তর হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ, এবং ডিস্ট্রিক্ট জাজের পরে কিন্তু অনারেবল হাইকোর্ট, এবং অনারেবল হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট। এছাড়াও আরো 2 রকম কোর্ট আছে। একটা হচ্ছে স্মল কজ কোর্ট, এই কলকাতা শহরের জন্য রেসিডেন্সি স্মল কজ কোর্ট, এবং অন্যান্য শহরের জন্য স্মল কজেস কোর্ট। এবং এছাড়াও বর্তমানে কমার্শিয়াল কোর্ট বলে আরেক রকমের কোর্ট চালু হয়েছে, যেটা একটা নির্দিষ্ট যে কোর্ট এর যে মামলার যে মূল্য, সেই মূল্য যখন একটা নির্দিষ্ট অঙ্ক
ক্রস করে যায় কমার্শিয়াল ডিসপিউটের ক্ষেত্রে, সেটা কমার্শিয়াল কোর্টে যায়। এটা বর্তমানে ইদানিং হালে চালু হয়েছে। এবার আমরা প্রথমত আসি এবার প্রসিডিওর অফ দ্য সিভিল সুট। একটা সিভিল সুট কিভাবে হবে? সিভিল সুট যখন আমরা ফাইল করতে যাই তখন প্রথমেই আসে প্রেজেন্টেশন অফ সুট। আমরা সুট প্রেজেন্ট করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে কি? প্রথমত রাখতে হবে, আমার মিহিরবাবু বলার সময় বলেছিলেন যে আমাদের 158টা সেকশন আছে, তার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রুল আছে, অর্ডার আছে। অর্ডার আর রুলটা কিছুই নয়, প্রত্যেকটা সেকশন যেমন একটা সাবস্টেন্টিভ ল এর মতো কি তার একটা অ্যাডজেক্টিভ ভাবটা প্রদান করছে সেকশন, সেই সেকশনের যে আইনের যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেটা কিভাবে হবে সেটা কিন্তু ওই সংশ্লিষ্ট অর্ডার এবং রুলে ব্যাখ্যা করা আছে। যেমন সেকশন 94-এ আছে ইনজাংশনের কথা, কিন্তু ইনজাংশনটা পেতে গেলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটার জন্য কিন্তু অর্ডার 39 রুল 1 and 2 তে যেতে হবে। অর্থাৎ আবার মূল জায়গায় আমি ফিরে আসি যে প্রথমত একটা মামলা ফাইল করতে গেলে, একটা সুট ফাইল করতে গেলে কোথায় যাব, কোথায় সুটটা ফাইল হবে? সেখানে কিন্তু বলা হয়েছে আইনে সর্বনিম্ন যে সেই সুট ভ্যালু অনুযায়ী সর্বনিম্ন যে স্তর সেই স্তরে আমাকে যেতে হবে। অর্থাৎ সিভিল জাজ জুনিয়র ডিভিশন বা সিভিল জাজ সিনিয়র ডিভিশন, মূলার সেই অনুযায়ী আমায় কিন্তু আইদার সিনিয়র ডিভিশন বা সিনিয়র ডিভিশনে যেতে হবে। অনেকে প্রশ্ন করেন, এটা অনেক সাধারণ মানুষের এটা ধারণা যে আমার ইচ্ছে হলো আমি ডাইরেক্ট হাইকোর্টে চলে যাবো, ডাইরেক্ট আরো উচ্চ আদালতে যাব। না, সেটা সম্ভব নয়। সিভিল প্রসিডিওর কোর্টের মূল কথাটাই হচ্ছে সর্বনিম্ন আদালতে তোমাকে আগে সুটটা প্রেজেন্ট করতে হবে। স্টেপ বাই স্টেপ তুমি উঠতে পারো, আইদার অ্যাপিলে যেতে পারো, না হলে রিভিউতে যেতে পারো, রিভিশনে যেতে পারো, কিন্তু মূলত তোমাকে নিম্ন স্তরে যেতে হবে। অর্থাৎ আমি মামলাটা ফাইল করতে চাই সংশ্লিষ্ট টেরিটোরিয়াল জুরিসডিকশন, অর্থাৎ আমার যে মামলাটা হবে সেই মামলাটা যেখানে কজ অফ অ্যাকশন, অর্থাৎ যেখানে এই মামলাটা সূত্রপাত, সেই জায়গার যে টেরিটোরিয়াল জুরিসডিকশন অনুযায়ী যে থানা আছে সেই থানার সংশ্লিষ্ট যে কোর্ট, আইদার সিভিল জাজ জুনিয়র ডিভিশন অর সিভিল জাজ সিনিয়র ডিভিশন, এখানে আমাকে কিন্তু সেই মামলা ফাইল করতে হবে। একটা মামলা কিভাবে ফাইল হয়? মামলা ফাইল হবে প্রেজেন্টেশন অফ প্লেন্ট, একটা আরজি প্লেন্ট অর্থাৎ আরজি আমি কোর্টে ফাইল করব। তাতে কি থাকবে? তাতে থাকবে নেম অফ দ্য পার্টিস, অর্থাৎ প্লেন্টিফ, বাদী এবং ডিফেন্ডেন্ট অর্থাৎ বিবাদী, এদের পূর্ণাঙ্গ বিবরণ। পূর্ণাঙ্গ বিবরণ বলতে বাদীর বাবার নাম, ঠিকানা, বর্তমানে বয়স, এবং ডিফেন্ডেন্টের ক্ষেত্রেও সম্ভব হলে তার বাবার নাম, না হলে তার বাবার নাম না জানা থাকলে তার অন্যান্য পরিচয়, ঠিকানা ইত্যাদির একটা ডিটেলস ডিসক্লোজার প্রথমেই থাকছে একটা সুট ফাইল করতে গেলে, সেটা হচ্ছে নেম অফ দ্য পার্টিস অ্যান্ড ইটস ডেসক্রিপশন। তারপরে থাকে কনসাইজ স্টেটমেন্ট, অর্থাৎ কিসের জন্য আমরা এই মামলাটা ফাইল করেছি। এটা একটা উচ্ছেদের মামলা হলে লেখা থাকবে সুট ফর এভিকশন, সুট ফর রিকভারি অফ খাস পজিশন, যাই লেখা থাকুক সেটার মধ্যে লেখা থাকবে এই সুটটার ভ্যালু কত। একটা উচ্ছেদের মামলা হলে যা ভাড়া হয় সেটা ইন্টু 12, অর্থাৎ 100 টাকা যদি ভাড়া হয় 100 ইন্টু 12, 100 ইন্টু 12 অর্থাৎ 1020 টাকা হচ্ছে 1200 টাকা, সরি 1200 টাকা হচ্ছে তার সুট ভ্যালু। এই কনসাইজ স্টেটমেন্টে প্রথমে লেখা থাকবে সুট ফর রিকভারি অফ খাস পজিশন ভ্যালুড অ্যাট ₹12 ইন্টু 100 অর্থাৎ 1200 টাকা। এই যে অংশটা লেখা থাকে এটা থেকে প্রথমেই আমাদের একটা ধারণা হবে, একটা আরজি যদি আমরা খুলি, একটা প্লেন্ট খুলি, যে আরজিটা কিসের জন্য। এবং এটা গেল উচ্ছেদের। সুট ফর ডিক্লারেশন হতে পারে, কোনো আমি একটা স্পেসিফিক পারফরমেন্স অ্যাক্ট অনুযায়ী কোনো একটা স্পেসিফিক ডিক্লারেশন চাইছি, সুট ফর ডিক্লারেশন অ্যান্ড পার্মানেন্ট ইনজাংশন, অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইছি কোনো বিবাদীর এগেনস্টে, কোনো ডিফেন্ডেন্ট এগেনস্টে। এই পুরো ব্যাপারটাই ওই কনসাইজ স্টেটমেন্টটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই মামলাটা কিসের জন্য। তারপরেই এসে যাচ্ছে ফ্যাক্ট অফ দ্য কেসেস, দ্য এন্টায়ার ফ্যাক্ট। আমি যে মামলাটা বাদী হিসেবে ফাইল করলাম সেই বাদী হিসেবে
আমার পুরো যে ঘটনাক্রম সেটা লেখা থাকবে, কিন্তু কোনো এভিডেন্স নয়, সাক্ষী নয়, মিয়ার ফ্যাক্ট। প্লেন্টের সাথে সাক্ষীর কিন্তু মানে সাক্ষীর কথা লিখে দেওয়ার, অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কি কি ডকুমেন্ট আমার এর উপর রিলাই করছে, এটা কিন্তু ফ্যাক্টের জায়গায় যাবে না, শুধু কিন্তু ফ্যাকচুয়াল অ্যাসপেক্টটাই থাকবে। এবং এই ফ্যাক্টের পরে যেটা থাকবে সেটা হচ্ছে কজ অফ অ্যাকশন, অর্থাৎ কার্যকারণ। কজ অফ অ্যাকশনের বাংলা কার্যকারণ। অর্থাৎ একটা নির্দিষ্ট দিনে প্রত্যেক মামলার কিন্তু সূচনা হয়। যেমন একটা উচ্ছেদের মামলায় যখন নোটিশ দেওয়া হয়, সেই নোটিশ, উচ্ছেদের নোটিশ যেদিন শেষ হচ্ছে 1 মাস পরে, সেই দিনটা থেকে ধরা হয় সেই মামলার কজ অফ অ্যাকশন। এরকম কোন একটা দলিল যদি এক্সিকিউশন হয়, সেই দলিলটা আমরা মানে ভয়েড ডিক্লারেশন চাই, দলিলের ডেট অফ এক্সিকিউশনটা থেকে কিন্তু কজ অফ অ্যাকশন। প্রত্যেকটা মামলায় আলাদা আলাদা কজ অফ অ্যাকশন হতে পারে। সেই কজ অফ অ্যাকশনটা কিন্তু নির্দিষ্টভাবে প্রত্যেক প্লেন্টের মধ্যে থাকবে, সম্পূর্ণ বিবরণ, তারপরে কজ অফ অ্যাকশন, তারপরে থাকবে প্রেয়ার অফ দ্য স্যুট। আমি কি চাইছি কোর্টের কাছে, আমি যদি উচ্ছেদ চাই, আমি যদি এটা ম্যাট্রিমোনিয়াল স্যুট হয় তাহলে আমি তার বিচ্ছেদ চাইবো, অর্থাৎ ডিভোর্সের ডিক্রি চাইবো। এটা যদি কোনো ডিক্লারেশন চাই, আমি তার ডিক্লারেশন চাইবো কোর্টকে, বাই ওয়ে অফ জাজমেন্ট অ্যান্ড ডিক্রি আমি কি কি চাইছি এটা আমায় লিখতে হবে। এবং তারপরেই থেকে যায় ভেরিফিকেশন, যে আমি বক্তব্যগুলো রাখলাম সেটা আমাকে ভেরিফাই করে বলতে হবে, যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে এই ভেরিফিকেশন করে বলতে হবে যে এই বক্তব্যটা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এবং বর্তমানে 2000 যে আইনটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সিভিল প্রসিডিওর কোড, সেই অনুযায়ী এই ভেরিফিকেশনটাও এবার সাপোর্টেড বাই অ্যান এফিডেভিট হতে হবে। শুধু কিন্তু ভেরিফাই করে দেখে দিলে হবে না, এই ভেরিফিকেশনের পরে একটা এফিডেভিট করতে হবে, যে আমি এফিডেভিট করে বলবো, আমি একদম শপথ করে আমাকে বলতে হবে যে আমি যা যা বক্তব্য রাখলাম সেটা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। অর্থাৎ আরেকবার বলি, তাহলে কি কি থাকছে একটা প্লেন্টে: নেম অফ দ্য পার্টিস, তাদের ডেসক্রিপশন, তারপরে কনসাইজ স্টেটমেন্ট, ফ্যাক্ট অফ দ্য কেস, কজ অফ অ্যাকশন, প্রেয়ার অফ দ্য স্যুট, শিডিউল, ভেরিফিকেশন, তারপর এফিডেভিট। একটা কোর্ট ফিস লাগবে, কোর্ট ফিস বলবো অবশ্যই, কোর্ট ফিসটা তো ওই অবশ্যই। এবং শ্রেয়সী একটা লিখেছে ও হীরকদা, ওই সুট ফর রিকভারি অফ খাস পজিশনটা যদি একটু রিপিট করে দাও। ওকে, করে দিচ্ছি। আর এবার আসি, এগুলোর সঙ্গে আর একটা জিনিস কিন্তু 2002 এর আইন অনুযায়ী সেটা ম্যান্ডেটারি। আইদার আমাকে, আমি যে যে ডকুমেন্ট প্লেন্টিভ হিসেবে রিলাই করছি সেগুলো একটা লিস্ট করে কোর্টে জমা দিতে হবে অ্যালং উইথ দ্যাট অরিজিনাল ডকুমেন্ট। কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা দেখা যায় যে অরিজিনাল ডকুমেন্ট আমরা কোর্টে দিতে চাই না প্রথমত। তাহলে সেটার ক্ষেত্রে কি করি, আমরা কোর্টের কাছে একটা লিভ পিটিশন করি যে আমি অরিজিনাল ডকুমেন্টের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি জমা দিচ্ছি অ্যালং উইথ আ লিস্ট অফ ডকুমেন্ট, অর্থাৎ কি কি সিরিয়াল করে আমরা একটা ফিরিস্তি, বাংলায় যাকে বলে ফিরিস্তি করে দিই, যে কি কি ডকুমেন্ট আমি রিলাই করছি। এবং কোর্টের কাছ থেকে আমরা একটা পারমিশন চাই যে আমাকে পারমিশন দেওয়া হোক যে অরিজিনালটা এট দ্য টাইম অফ হিয়ারিং আমি প্রডিউস করব। এই ডকুমেন্টটাও কিন্তু ম্যান্ডেটরি ইন নেচার, এটা না দিলে স্যুট ফাইলিংটা অসম্পূর্ণ থেকে যাবে। এবং সর্বোপরি যেটা মূল, এবার তো গেলে এটা প্লেন্টিভের কি কি দিতে হবে। এবার অ্যাজ পার কোর্ট ফিজ অ্যাক্ট, কোর্ট ফিজ অ্যাক্ট বলে একটি আইন আছে, সেই আইন অনুযায়ী আমি যে পরিমাণ যে আমার মামলার মূল্য নির্ধারণ করব, সেই মূল্য নির্ধারণ করার উপরে কোর্ট ফিজ অ্যাক্ট অনুযায়ী নেসেসারি অ্যাড ভ্যালোরেম কোর্ট ফিজ, অর্থাৎ কোর্ট ফিজ স্ট্যাম্প 100 টাকায় 10 টাকা, মোটামুটি 10%, এই হিসেব করে এই 100 টাকা যদি 10 টাকার একটি কোর্ট ফিজ আমাকে কিন্তু অ্যাজ এ নেসেসারি কোর্ট ফিজ হিসেবে প্লেন্টের সাথে আমাকে লাগিয়ে ফাইল করতে হবে। যদি আমি এই স্ট্যাম্প ডিউটি না দিই, মামলা ফাইল হবে কিন্তু মামলা এগোবে না পর্যন্ত আমি আমার কোর্ট ফিজ পেমেন্ট করছি। এবার আমার এক বন্ধু প্রশ্ন তুলেছেন রিকভারি অফ খাস পজিশন, তাই তো সৌম্য?
রিকভারি অফ খাস পজিশন এরম ভাবে বোধহয় কেউ হ্যাঁ একটি হ্যাঁ প্রশ্ন হ্যাঁ তুলেছেন। হ্যাঁ, ওই রিকভারি অফ খাস জায়গাটা একটু পজিশন, আরেকটু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। রিকভারি অফ খাস পজিশন মানে সাপোজ আমার একটা জমি কেউ জোর করে দখল করে আছে, তা আমি সেটা, তাকে তো ট্রেসপাসার, যে জোর করে দখল করে আছে সে ট্রেসপাস করছে জমিটাতে। যখন আমি কনসাইজ স্টেটমেন্টটা লিখবো, সেটা তো তখন আমরা লিখবো যে এই মামলাটা কিসের জন্য করেছি, আমার খাস পজিশন। এটা একটা অ্যারোবিক ওয়ার্ড, খাস কথাটা পার্সি শব্দ। খাস পজিশন মানে হচ্ছে আমার এক্সক্লুসিভ যে পজিশন আমি ক্লেম করছি আমার নিজস্ব জায়গায়, সেটার আমি রিকভারি চাইছি, রিকভারি অফ খাস পজিশন। এবার ফ্যাক্টে আমায় বলতে হবে আমি কেন আমি আমার জমিটা ফেরত চাইছি, ওটা আমার জমি, ওটা আমার প্রমাণ করার দায়িত্ব। কিন্তু প্রথমে কনসাইজ স্টেটমেন্ট লিখতে গেলে সেখানে আমি কিন্তু প্রথম কথাটা লিখবো রিকভারি, অর্থাৎ আমি আমার জমি ফেরত চাইছি, আমার জমির খাস পজিশন, এক্সক্লুসিভ পজিশন আমি ফেরত চাইছি, এই জন্য আমি এই মামলা করেছি। ওই কনসাইজ স্টেটমেন্ট দেখে আমরা বুঝতে পারবো যে বাদী এই মামলাটা করেছে তার একটা জমি বা তার কোনো সম্পত্তির খাস পজিশন আবার ফেরত পাওয়ার জন্য। এটা হচ্ছে রিকভারি অফ খাস পজিশন। সেটা বাদী অর্থাৎ প্লেন্টিভ কোনো রিজেক্টমেন্ট সুটের ক্ষেত্রে সেও করতে পারে, যে ভাড়াটিয়ার উচ্ছেদ করে আমাকে খাস পজিশন আমার প্রপার্টি দেওয়া হোক, সেটা সে উচ্ছেদের মামলায়ও করতে পারে। কোনো সম্পত্তি তার যদি বেদখল হয়ে যায় সে ট্রেসপাসারের এগেনস্টে করতে পারে। এইভাবেই আমরা রিকভারি অফ খাস পজিশনের মামলা করি। তো এইটা গেল প্রেজেন্টেশন অফ দ্য স্যুট। প্রেজেন্টেশন অফ দ্য স্যুট করলাম নেসেসারি কোর্ট ফিস দিয়ে, যা যা যে স্টেজেস গুলো আছে সেগুলো পুরোপুরি ফুলফিল করে। এবারে কোর্টের কাজ একটা অফিস রিপোর্ট করা, অর্থাৎ সংশ্লিষ্ট যে জায়গায় আমরা ফাইল করি, ফাইলিং সেকশন, সেখান থেকে যে কোর্টের যে কনসার্ন অফিস আছে সেখানে গেলে কোর্টের কনসার্ন অফিসারকে, কিন্তু জাজকে নয়, কনসার্ন অফিসারকে এই সমস্ত জিনিসটা চেক করে একটা অফিস রিপোর্ট দিতে হয়। ফার্স্ট পেজ অফ দ্য প্লেন্ট থাকে, তার ব্যাক সাইডে একটা অফিস রিপোর্ট লেখা থাকে। সেই অফিস রিপোর্টে কিন্তু সমস্ত ডিটেলস, অর্থাৎ আমি নেসেসারি কোর্ট ফিস পেমেন্ট করেছি কিনা, আমি সমস্ত ডকুমেন্ট দিয়েছি কিনা, এই সমস্ত বিষয়ে তার একটি সংশ্লিষ্ট ছোট্ট নোট দেওয়া থাকে, সেটাকে অফিস রিপোর্ট বলে। এবং সেই অফিস রিপোর্ট হবার পরে যেটা নেক্সট স্টেজ আসে সেটা হচ্ছে সার্ভিস অফ সামান, মোস্ট ভাইটাল পার্ট ইন এ সিভিল স্যুট। যে সমন, অর্থাৎ যে আমি মামলাটা ফাইল করেছি, পুরো সিপিসিটাই কিন্তু একটা কমন যে কনসিকোয়েন্স, একটা ইকুইটি ইত্যাদির উপরে দাঁড়িয়ে আছে। তাহলে আমি যে মামলা ফাইল করলাম, আমার বিরোধী পক্ষ জানবে কি করে? তাকে জানাবার যে ব্যবস্থা সেটা হচ্ছে আইনের পরিভাষায়, সিভিল আইনের পরিভাষায়, যে স্যুটের যে প্লেন্টের কপি যে নোটিশটির সাথে যে ডকুমেন্টের সাথে যায় তাকে সামন বলে। সামনের অ্যালং উইথ সামন সেই প্লেন্টের কপিটি যাবে। সেই কে নিয়ে যাবে, কিভাবে যাবে, নির্দিষ্টভাবে অর্ডার 5, সিভিল আইনের অর্ডার 5-এ এই বিষয়ে বিস্তারিত বলা আছে। যদিও বলা আছে যে কোনো প্রকারেই হোক যে আমি সমনের সাথে প্লেন্টের একটা ট্রু কপি বিবাদীকে পৌঁছাতে হবে, কিন্তু বাস্তবে যেটা হয় দুভাবে প্রথমত সার্ভিস অফ সমনটা করা হয়ে থাকে। এক হচ্ছে কোর্টের যিনি বেলিফ আছেন, নির্দিষ্ট এক ব্যক্তি থাকেন যিনি, যাকে একটি কপি ডিফেন্ডেন্টের কাছে নিয়ে যাবে পার্সোনালি, কোর্টের মাধ্যমে বেলিফ হাতে হাতে গিয়ে সার্ভিস করবে, এবং প্রয়োজনীয় সার্ভিস করার পরে ওই সমনেরই আরেকটি কপি পিছনে, মানে দুটো সমন দিতে হবে বেলিফকে। একটি সমন সে বিবাদীকে দেবে এবং আরেকটি সমনের পিছনে বিবাদীর সই সহ সেই সমনটি কোর্টে ব্যাক করবে অ্যাকনোলেজ করা অবস্থায়। অর্থাৎ জাজ যাতে দেখে বুঝতে পারেন যে প্রপারলি সেই সমনটা বিবাদীর উপরে সার্ভিস হয়েছে, সেই কপি অফ প্লেনটা সার্ভিস হয়েছে। সঙ্গে সঙ্গে আরেকটি কাজও করতে হয় এটাকে আরো ফুল প্রুফ করার জন্য। রেজিস্টার্ড পোস্ট উইথ এডিতে আরেকটি কপি অফ সমন এডি কার্ড সহযোগে রেজিস্টার্ড পোস্টেও কিন্তু একই সঙ্গে বিবাদীর নির্দিষ্ট অ্যাড্রেস যেটা প্লেন্টে লেখা আছে সেখানে দিতে হয়, এবং সেটা পোস্টাল অথরিটি সার্ভিস করার পরে এডি কার্ডটা কিন্তু কোর্টে ব্যাক করে, এবং কোর্টে ব্যাক করার সময় যদি তাতে এডি কার্ডে বিবাদী সই করে তাহলে তো এটা একটা গুড সার্ভিস অবশ্যই, তাহলে সে পেয়েছে, অ্যাডমিট হলো।
যদি সে সার্ভিস নাও স্বীকার করে, সেটাকে সে রিফিউজ করে দেয়, সেটাকে সে নিতে অস্বীকার করে, অর্থাৎ নট ক্লেমড হয়ে আসে, এক্ষেত্রেও কিন্তু যে প্রচলিত আইন আছে তাতে কিন্তু কোর্ট ধরে নেয় এই সমনটা কিন্তু ডিউলি সার্ভিস করা হয়েছে ডিফেন্ডেন্টের ওপরে। এবং সাপোজ ধরা গেল যে ডিফেন্ডেন্ট কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, ডিফেন্ডেন্টকে যে ঠিকানা দেওয়া আছে তাতে পাওয়া যাচ্ছে না, বেলিফ গিয়ে পেলেন না, যে পোস্টাল অথরিটি তারা লিখলো যে এই ঠিকানা ঠিক নেই, নট ফাউন্ড, সেক্ষেত্রে অল্টারনেটিভ সাবস্টিটিউট মোড অফ সার্ভিস অফ সামান কিন্তু এই অর্ডার 5 এ বলা আছে। কিভাবে হয়? কোর্টের কোনো প্রকাশ্য স্থানে একটি কপি অফ প্লেন্ট এবং সমনটা ঝুলিয়ে দিয়ে এবং যে ঠিকানা দেওয়া থাকে বিবাদীর সেই বাড়িতে বেলিফ গিয়ে ঝুলিয়ে দিয়ে আসতে পারেন, অ্যাফিক্সিং করে দিয়ে আসতে পারেন, বা যে ডেইলি নিউজ পেপার আছে সেই অঞ্চলে প্রচলিত ডেইলি নিউজ পেপারে সাবস্টিটিউট যে মোড অফ সার্ভিস, অর্থাৎ খবরের কাগজে কিন্তু সাপোজ এক্স এর নামে একটা মামলা হয়েছে, সেই মর্মে একটি নোটিশ কোর্ট থেকে কিন্তু পাবলিশ করা যেতে পারে অ্যাট দ্য কস্ট অফ দ্য প্লেন্টিভ। প্লেন্টিভের খরচায় কিন্তু এই খবরের কাগজে সমনটি প্রকাশ করা যেতে পারে, অর্থাৎ ইন্টিমেশন অফ দ্য ফাইলিং অফ এ স্যুট এভাবে দেওয়া যেতে পারে। এবং সেই খবরের কাগজটা একটি নির্দিষ্ট, देख ले इधर इधर ईद वाद से हम नानी के ज्यादा कर रहा था रात में। একটু মাইকটা বন্ধ করলে ভালো হয়। মিউট দ্য মাইক্রোফোন প্লিজ। আচ্ছা, আর যদি কারোর ভাষার সংক্রান্ত প্রবলেম হয় বলবেন, তাহলে আমি ঠিক সেক্ষেত্রে আছে। না হিরকদা, ইউ কন্টিনিউ, আমি মিউট করে দিচ্ছি। ওকে। আচ্ছা, সার্ভিস অফ সমনটা যখন কমপ্লিট হবে, অর্থাৎ দুটো মাধ্যমেই হতে পারে, আইদার ডাইরেক্টলি কোর্টের বেলিফ গিয়ে দিয়ে আসতে পারে, বা পোস্টাল অথরিটি টেন্ডার করতে পারে, বা এই দুটোই ফেল হলে তাহলে কিন্তু সাবস্টিটিউট মোড অফ সার্ভিস, অর্থাৎ বাই অ্যাফিক্সিং অর বাই পাবলিশিং ইন এ ডেইলি নিউজ পেপার, এই দুটো পদ্ধতিতেই, অর্থাৎ টোটাল এই 4টে পদ্ধতিতেই কিন্তু যে কোনো একটা মামলার যে হয়েছে তার যে নোটিশ বিবাদীকে দিতে হবে। তাহলে প্রথম স্তর হচ্ছে মামলা ফাইল করলেই হবে না, মামলাটা যে যার বিরুদ্ধে হয়েছে তাকে জানাতে হবে যে তোমার এগেনস্টে মামলা হয়েছে। এই যে ন্যাচারাল জাস্টিস, এটাই কিন্তু সিভিল আইনের মূল কথা, একতরফা কিছু হবে না। বোথ দ্য পার্টি শুড বি ট্রিটেড ইকুয়ালি। এবার সমনটা পেয়ে কি করবে? সমনটা পেয়ে ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সমন থেকে প্রথমত 30 দিনের মধ্যে তাকে ডিফেন্ডেন্টকে অ্যাপিয়ার করে তার যে লিখিত জবাব, অর্থাৎ রিটেন স্টেটমেন্ট কোর্টে জমা দিতে হবে। সে যদি 30 দিনের মধ্যে না পারে, ম্যাক্সিমাম 90 দিনের মধ্যে তাকে কিন্তু লিখিত জবাব কোর্টে দিতে হবে। আমি অভিযোগ আনতেই পারি, আমি বাদী হিসেবে একটা নির্দিষ্ট অভিযোগ করতেই পারি, কিন্তু বিবাদীরও একটা রাইট আছে যে তাকে নির্দিষ্ট মানে যেরকম ভাবে প্লেন্ট ফাইল হয় সেই পদ্ধতি অনুযায়ী শুধু কোর্ট ফিসটা লাগে না, যদি না আমি কাউন্টার ক্লেম করে কিছু করে থাকি, তাহলে আমি একটা WS রিটেন স্টেটমেন্ট কিন্তু সেই মামলায় আমি ফাইল করতে পারি, অবশ্যই 90 দিনের মধ্যে। এবং এই WS ফাইল করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে আরেকটা জিনিসও করতে হবে, যে আমি কি কি ডকুমেন্টের উপর রিলাই করছি, ডিফেন্ডেন্টও কিন্তু, যেমন প্লেন্টিভ বলেছে, ডিফেন্ডেন্টও কিন্তু ডিসক্লোজ করবে আমি এই ডকুমেন্টের উপর রিলাই করে আমি এর বিরোধিতা করছি এই মামলার। এছাড়াও WS ফাইল করার সঙ্গে সঙ্গে যদি বিবাদীরও সেই মামলায় কোনো পাল্টা কোনো দাবি থাকে, হতেই পারে আমি একটা বাদী হিসেবে একটা জমির রিকভারি চাইছি, সেটার আমি মালিকই নই, যে অরিজিনাল মালিক সেই জমি দখল করে তার পজেশনে আছে, সঙ্গে সঙ্গে সে কিন্তু একটা কাউন্টার ক্লেম, ডিফেন্ডেন্ট কিন্তু সমন পাওয়ার পরেই তার লিখিত জবাবের সাথে সাথে একটা কাউন্টার ক্লেমও করতে পারে যে আমাকে উল্টে ইনজাঙ্ক্ট করা হোক, আমি যাতে না ঢুকতে পারি। সাপোজ যদি ওই রিকভারি অফ খাস পজিশনের মামলা হয়, সেই যে একই মামলায় তিনি যে পাল্টা দাবিটা করবে সেটাকে কিন্তু কাউন্টার ক্লেম বলে। এটাও কিন্তু বিবাদীর একটা অধিকার, তার লিখিত জবাবের সাথে সে কাউন্টার ক্লেমও ফাইল করতে পারে, বা সে নর্মালি শুধু কিন্তু মামলাটা ডিফেন্ডও করতে পারে। এবার সে কোনোটাই করলো না, আফটার ডিউ সার্ভিস অফ সমন যদি কিছুই না করে, ডিফেন্ডেন্ট মনে করলো আমি এই মামলায় যাব না, আমি অ্যাপিয়ার করব না, সে ক্ষেত্রে কোর্ট কিন্তু
লার্নেড জাজ এটা কিন্তু সমস্ত সার্ভিসটাকে কনসিডার করে মামলাটা এক্স পার্টি হিয়ারিং এর জন্য ফিক্স করে দিতে পারেন। অর্থাৎ তাকে একটা অর্ডার লিখতে হবে যে সমস্ত পদ্ধতি অনুসরণ করেই যে ডিউলি সার্ভিস অফ সমনের সত্ত্বেও ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করেনি, এই জন্যে আমি এই মামলাটাকে এক্স পার্টি হিয়ারিং অর্থাৎ একতরফা শুনানির জন্য ধার্য করলাম। একতরফা শুনানি মানেই কিন্তু সুট বিক্রি হওয়া নয়, সুট জিতে যাওয়া নয়। একতরফা হিয়ারিং এও একতরফা সাক্ষী এক্স পার্টি হিয়ারিং এও কিন্তু এভিডেন্স এক মোতাবেক আমাকে আমার যা ডকুমেন্ট আছে সেগুলো সাক্ষী দিয়ে প্রুফ করে কিন্তু আমার যে লিগ্যাল ক্লেম সেটাকে কোর্টের কাছে এস্টাবলিশ করতে হবে। কোর্ট এক্স পার্টি হিয়ারিং এও যদি না স্যাটিসফাই হয় যে আমার কোনো অধিকার, আমি যে ক্লেমটা করছি তাতে যদি লিগ্যাল ক্লেম না হয়, সেক্ষেত্রেও কিন্তু কোর্ট যদিও ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করেনি সেক্ষেত্রেও সুটটা ডিসমিস করতে পারেন। সাপোজ এবার ধরা যাক যে সুটটা ডিক্রি হয়ে গেল, এক্স পার্টি ডিক্রি হয়ে গেল, তাহলে কি আর ডিফেন্ডেন্টের কোনো অধিকার আর থাকছে না? এটা খুব নর্মাল কোয়েশ্চেন। কোনো কারণে, অসুস্থতার কারণে বা যে ঠিকানাটা প্লেন্টে দেওয়া আছে সেই ঠিকানায় থাকে না, বা সে খবরের কাগজে যেটা পাবলিশ হয়েছে সেই সময় সে শহরেই ছিল না। দেখা যাচ্ছে যে কলকাতা শহরের কোন একটি বাংলা সংবাদপত্রে সমনটা পাবলিশ হয়েছে, পেপার পাবলিকেশন হয়েছে, সে সেই সময় ছিল বোম্বাইতে, তার পক্ষে জানাই সম্ভব নয় যে বাংলা কাগজে আমার নামে একটা সমন পাবলিশ হয়েছে। তাহলে সে কি করবে, ডিফেন্ডেন্ট কি করবে? এক্ষেত্রে অ্যাজ পার অর্ডার 9 রুল 13 এই অনুযায়ী এই যে এক্স পার্টি ডিক্রি পাস হয়েছে সেটাকে সেট অ্যাসাইড করার জন্য 30 দিনের মধ্যে, সেই আবার লিমিটেশন অ্যাক্ট, 30 দিনটা কিন্তু লিমিটেশন অ্যাক্টে প্রোভাইড করা আছে ফ্রম দ্য ডেট অফ ডিক্রি। 30 দিনের মধ্যে সে কিন্তু একটি অ্যাপ্লিকেশন কোর্টে করবে যে আমি এই কারণে কোর্টে অ্যাপিয়ার করতে পারিনি, তাকে উপযুক্ত কারণ দেখাতে হবে এবং সেই দেখিয়ে বলতে হবে যে এই এক্স পার্টি ডিক্রিটা যেটি আমার এগেনস্টে পাস হয়েছে সেটাকে খারিজ করে দেওয়া হোক। প্রচলিত কথায় এটাকে ছানির অ্যাপ্লিকেশন বলে, বাংলায় ছানি অ্যাপ্লিকেশন, ছানির মামলা। কোর্টের তখন কোর্ট কি করবেন? কোর্ট তখন এই প্লেন্টিভে মানে যিনি বিবাদী ছিলেন অর্থাৎ যার এগেনস্টে ডিগ্রি পাস হয়েছে তার বক্তব্য আবার প্লেন্টিভের বক্তব্য, এই দুজনেরই বক্তব্য শুনে তিনি ডিসাইড করবেন যে এই এক্স পার্টি ডিগ্রিটা সেট অ্যাসাইড করা যাবে কি যাবে না। এই 30 দিন কেটে গেলে আবার কি করা যায়? সেক্ষেত্রে সেকশন 5 অফ লিমিটেশন অ্যাক্টের একটি অ্যাপ্লিকেশন, যে আমি 30 দিনের মধ্যে কেন করতে পারিনি সেটার প্রয়োজনীয় যে কার্যকারণ সেটাকে ব্যাখ্যা করে সেকশন 5 অফ লিমিটেশন অ্যাক্টের একটা অ্যাপ্লিকেশন দিয়েও আমাকে কিন্তু ডিলে কন্ডন অ্যাপ্লিকেশন বলে, অর্থাৎ আমার যে 30 দিনের বাড়তি যে সময়টা লেগে গেছে এই অ্যাপ্লিকেশন ফাইল করতে, সেটা কেন লেগেছে যদি আমি প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে পারি, কোর্ট কিন্তু আমার এই এক্স পার্টি ডিগ্রিটা সেট অ্যাসাইড করে দেবে এবং আমাকে পরবর্তী যে স্তরগুলো আছে অর্থাৎ ডাব্লিউএস ফাইল করা বা মামলা মোকদ্দমা যেভাবে কন্টেস্ট করতে হয় অ্যাজ পার সিভিল প্রসিডিওর কোড, সেইভাবে কিন্তু বিবাদীকে একটা ফেয়ার চান্স দেবেন। এইবার গেল যে নর্মালি ডাব্লিউএস ফাইল করার কি হয়। আমি আবার ব্যাক করছি যে এক্স পার্টি ডিগ্রিটা আপাতত একটুখানি সাইডে সরিয়ে রাখছি, এক্স পার্টি ডিগ্রিটা ভুলে যান, কন্টেস্টেড ডিগ্রিতে আসছি। কন্টেস্টেড ডিগ্রি কিভাবে পাস হয়? সার্ভিস অফ সমন হলো, ডাব্লিউএস ফাইল হলো, আইদার ডাব্লিউএস টা নর্মাল একটা ডাব্লিউএস বা কাউন্টার ক্লেম সহ। এবার কোর্ট কি করবেন? প্লেন্ট আর ডাব্লিউএস দুটোকে মিলিয়ে বলে প্লিডিং। আইনের ভাষায় প্লেন্ট ডাব্লিউএস এই দুটো মিলে হয় প্লিডিং। এই প্লিডিংটাকে কনসিডার করে লার্নেড জাজ পার্টিদের কাছ থেকে অর্থাৎ প্লেন্টিভ বা ডিফেন্ডেন্ট কাছ থেকে সাজেস্টেড ইস্যু চাইতে পারেন। সাজেস্টেড ইস্যু মানে হচ্ছে সেট অফ কোশ্চেনিয়ার যেটার ওপর বেস করে কোর্ট জাজমেন্ট দেবেন, অর্থাৎ তার বিচারটাকে খুব নির্দিষ্ট কতগুলো প্রশ্নর মধ্যে আবদ্ধ রাখবেন। যেমন মূল প্রশ্ন হতে পারে যে সুটটা মেনটেনেবল কিনা, আইন অনুযায়ী এটা মেনটেনেবল কিনা, সুটের কোনো কজ অফ অ্যাকশন আছে কিনা, যে প্রেয়ারটা প্লেন্টিভ করেছে সেটাকে সে ইন্টাইটেল কিনা, ইত্যাদি বিভিন্ন কোশ্চেন, 5 থেকে 6টি কোশ্চেন কোর্ট কিন্তু আইদার যে সাজেস্টেড ইস্যুগুলি দেবেন প্লেন্টিভ বা ডিফেন্ডেন্ট বোথ পার্টি দিতে পারেন তার উপর ভিত্তি করে, বা নিজের যে বোধ বুদ্ধি, জাজ নিজের বোধ বুদ্ধি অনুযায়ী
প্লিডিং কনসিডার করে নির্দিষ্ট একটা কোশ্চেনিয়ার ফ্রেম করবেন, সেটাকে বলে ফ্রেমিং অফ ইস্যু। কোশ্চেন ফ্রেম হবে, ইস্যু ফ্রেম হবে। ক্রিমিনাল প্রসিডিওর কোডের চার্জ ফ্রেমের মতো এখানেও কিন্তু জাজের একটা ডিউটি থেকে যায় যে কোনো সিভিল মামলা শুনতে গেলে প্রথমে তাকে কিন্তু ইস্যু ফ্রেম করতে হবে। আফটার ফ্রেমিং অফ ইস্যু এসে যাবে ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন। ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন বলতে কি কি বোঝায়? সাপোজ মামলা ফাইল করার সঙ্গে সঙ্গেই বাদী কোনো ইনজাংশন চাইতে পারেন যে তার প্রপার্টি যাতে ক্ষতি না হয়, ফার্দার মিস ইউজ না হয়, ড্যামেজ না হয়, তার জন্য কোনো অ্যাড ইন্টারিম ইনজাংশন বা টেম্পোরারি ইনজাংশন এই দুটোই চাইতে পারেন তিনি। এবং এই টেম্পোরারি ইনজাংশন কিন্তু অ্যাড ইন্টারিম অ্যাপ্লিকেশন হিসেবে, অন্তর্বর্তীকালীন অ্যাপ্লিকেশন হিসেবে ট্রিট হবে এবং বিবাদী তার সুযোগ পাবেন ওই ইনজাংশন অ্যাপ্লিকেশনও কন্টেস্ট করার, সেটা ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন হিসেবে ট্রিট হবে। এছাড়াও আরো ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন আছে, যেমন কোনো মামলায় কোর্ট অ্যাপয়েন্টেড অফিসার নির্দিষ্ট জায়গা পর্যবেক্ষণ করে তার নির্দিষ্ট মতামত দিতে পারেন, অর্থাৎ ইনভেস্টিগেশন রিপোর্ট। ইনভেস্টিগেশনের জন্য কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, কমিশনের জন্য কোনো অ্যাপ্লিকেশন হতে পারে। কমিশন বলতে বোঝায় যে কোনো লার্নেড অ্যাডভোকেটকে কোর্ট থেকে অ্যাপয়েন্ট করা হয়, যে সাপোজ একটা উচ্ছেদের মামলা প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের, সেখানে প্লেন্টিফ বলছে যে আমার একটা ঘরের প্রয়োজন আছে। আদৌ সেই ঘর কতগুলো সে ঘর হোল্ড করে আছে সেটা দেখার জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভোকেট কমিশনারকে কিন্তু কোর্ট থেকে প্লেন্টিফের খরচে পাঠানো হয়, যে সে দেখে এসে একটা ফিল্ড নোট তৈরি করে তার কমিশনার রিপোর্ট দিয়ে বলবে ইয়েস বা নো, যে প্লেন্টিফের অলরেডি 5টা ঘর আছে, তার ফার্দার একটা ঘর প্রয়োজন কি প্রয়োজন নয় কোর্ট সেটা ডিসাইড করবে, তার পজিশনে কি আছে সেটা কমিশন রিপোর্ট অনুযায়ী কিন্তু অ্যাট দ্য টাইম অফ আর্গুমেন্ট রেসপেক্টিভ পার্টি অর্থাৎ প্লেন্টিফ বা ডিফেন্ডেন্ট অ্যাজিটেট করতে পারেন, এবং কোর্ট অ্যাট দ্য টাইম অফ পাসিং জাজমেন্ট সেই কমিশন রিপোর্টের উপর একটা ভিত্তি করবেন। এছাড়াও কোড অফ সিভিল প্রসিডিওরে সিভিল জাজেদের হাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র তুলে দেওয়া আছে সিভিল প্রসিডিওর কোড অনুযায়ী, সেকশন 151, ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। অর্থাৎ যে বিষয়গুলো সিভিল প্রসিডিওর কোডে নেই, আমাকে একটা টাকা, ধরুন সাপোজ একটা কস্ট জমা দেওয়ার অর্ডার হয়েছে, কোনো মামলায় আমি ডাব্লিউএসটা দেরি করে ফাইল করেছি, কোর্ট আমাকে একটা এই জন্য একটা কস্ট ইম্পোজ করেছেন প্লেন্টিফের ফেভারে, অর্থাৎ আমি দেরি করে দেওয়ার জন্য প্লেন্টিফের যে ক্ষতিটা হয়েছে তার জন্য তাকে জরিমানা বাবদ সাপোজ 3000 টাকা একটা কস্ট ইম্পোজ করেছেন, ডিফেন্ডেন্টকে দিতে হবে। ডিফেন্ডেন্ট সাপোজ 3000 টাকা জোগাড় করতে পারেনি, উনি একটা অ্যাপ্লিকেশন করতেই পারেন, এটা কোনো আইনে কিন্তু সিপিসিতে বলা নেই যে কোন আইনে করা হবে, সেই জন্য ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট 151 সিপিসি তে একটা অ্যাপ্লিকেশন তিনি করতেই পারেন যে আমার পক্ষে হুজুর এখন 3000 টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, এটাকে বাই ইনস্টলমেন্টে দেওয়ার বা 3000 টাকার জায়গায় আমাকে এটা 1000 টাকা করে দেওয়া হোক বা কিছু কমিয়ে দেওয়া হোক, এই বলে তিনি একটা অ্যাপ্লিকেশন করতেই পারেন। কিন্তু কোন আইনে করবেন? সিভিল প্রসিডিওর কোডে জাজেদের হাতে এই পাওয়ারটা দেওয়া আছে, সেকশন 151 সিপিসি তে তিনি কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারেন। ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট, court can exercise anything within the jurisdiction of our constitution, within the periphery of the all prevailing law, 151 অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যেটা সিপিসি তে বলা নেই সেটা 151 অনুযায়ী আইদার প্লেন্টিফ বা ডিফেন্ডেন্ট সেটা কিন্তু কোর্টের কাছে পে করতে পারেন। এটাও কিন্তু একটা ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন। ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবার পরে এর সঙ্গে থাকতে পারে, এছাড়াও ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন আর একটা পার্ট বলে রাখছি, থাকতে পারে রিসিভার অ্যাপ্লিকেশন। কোন একটা সম্পত্তি নিয়ে বাদী এবং বিবাদীর মধ্যে প্রচন্ড একটা দ্বন্দ্ব চলছে, সাপোজ সেখানে অনেক ভাড়াটে আছে, অনেক অকুপায়ার আছে, এক ব্যক্তি গিয়ে বলছেন কোনো একটা মামলায় যে আমি এই বাড়ির মালিক, ডিফেন্ডেন্ট বলছে না আমি মালিক, বোথ দ্য পার্টি একই সঙ্গে মালিকানা দাবি করছেন। এবার বাড়ির যারা অকুপায়ার বা টেন্যান্ট বা লেসি তারা কোথায় টাকাটা দেবেন, তাদের যে ভাড়ার টাকা, তাদের যে অকুপেশন ট্যাক্স, সেক্ষেত্রে কিন্তু আইদার প্লেন্টিফ বা ডিফেন্ডেন্ট একজন রিসিভারের দাবি করতেই পারেন কোর্টে আন্ডার অর্ডার 40। রিসিভার কি? একজন ইন্ডিপেন্ডেন্ট পার্ট ব্যক্তি কোর্টের অর্ডার বলে নিযুক্ত হবেন, যিনি তার কাস্টাডিতে সেই ভাড়ার টাকা
মামলা চলাকালীন বা এই যে সম্পত্তি দেখাশোনার দায়িত্ব নির্দিষ্টভাবে তার উপরে বর্তাবে, তিনি কিন্তু পার্টি টু দ্য স্যুট নন। বা এটাও হতে পারে কোর্ট যদি মনে করেন প্লেন্টিফ বা ডিফেন্ডেন্টকে জয়েন্টলি রিসিভার করে দিতে পারেন, অর্থাৎ কোর্ট অ্যাপয়েন্টেড এমন একজন ব্যক্তি সেই মানে স্যুট প্রপার্টির অর্থাৎ যে মামলার বিষয়ভুক্ত সম্পত্তি তাকে রক্ষা করার জন্য, সেটাকে প্রোটেক্ট করার জন্য তিনি যিনি অ্যাপয়েন্ট হবেন তাকে কিন্তু রিসিভার বলে। তার একটা নির্দিষ্ট রেমুনারেশন থাকবে, সেটা আইদার প্লেন্টিফ বা ডিফেন্ডেন্টকে বা জয়েন্টলি বেয়ার করতে হবে, বা যে টাকা পয়সা ওখান থেকে কালেক্ট হবে সেখান থেকেও এই রিসিভাররা প্রয়োজনীয় কোর্টের অর্ডার বলে তারা একটা রেমুনারেশন পাবেন। অর্থাৎ একজন থার্ড পার্টি যার কোনো ইন্টারেস্ট এই প্রপার্টিতে নেই বা প্লেন্টিফ বা ডিফেন্ডেন্ট যৌথভাবে রিসিভার হিসেবে অ্যাপয়েন্ট হতে পারেন অর্ডার 40 অনুযায়ী। এই যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু একটা ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন, অর্থাৎ প্লেন্ট ফাইল হলো, ডাব্লিউএস ফাইল হলো, তারপরে কিন্তু সমস্ত ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন পর্যায়ক্রমে তার হিয়ারিং গুলো হবে, এবং এই হিয়ারিং গুলো শেষ হবার পরে আসবে সাক্ষী স্তর অর্থাৎ এভিডেন্স স্টেজ। এভিডেন্স স্টেজে শুরু হবে যিনি মামলা করেছেন তিনি তার যে ক্লেম সেটাকে তিনি কোর্টের কাছে এস্টাবলিশ করবেন, অর্থাৎ বার্ডেন অফ প্রুফটা যিনি মামলা করেন তার। এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী যিনি মামলা করেছেন কোর্টকে এস্টাবলিশ করতে হবে কোর্টে গিয়ে যে আমার এই গুলো আমার অধিকার, এই অধিকারটা তিনি কিভাবে এস্টাবলিশ করবেন। কোর্টে প্রথমত অর্ডার 18 অনুযায়ী প্লেন্টিফ তার সাক্ষী, লিখিত সাক্ষী এফিডেভিট ইন চিফের মাধ্যমে কোর্টে ফাইল করবেন, এবং তার সাথে সাথে যে লিভটা নেওয়া ছিল মামলা ফাইল করার, মনে করে দেখুন মামলা ফাইল করার সময় বলেছিলাম যে ডকুমেন্ট ফাইল করার একটা লিভ নিয়েছিলেন, অরিজিনাল ডকুমেন্ট। সেই অরিজিনাল ডকুমেন্ট এই সাক্ষীর সাথে সাথে এফিডেভিটের চিপে নির্দিষ্টভাবে এভিডেন্স অ্যাক্ট মোতাবেক কিন্তু তিনি কোর্টে ফাইল করবেন, অবশ্যই তার একটা কপি আদার সাইড অর্থাৎ ডিফেন্ডেন্টকে দিয়ে। এবং আফটার ফাইলিং অফ এফিডেভিট ইন চিফ ইন টার্মস অফ অর্ডার 18 কোর্ট কিন্তু এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এই যে ডকুমেন্ট গুলো আইদার মার্ক করবেন, 1, 2, 3, 4 করে প্লেন্টিফের ডকুমেন্ট মার্ক করবেন, যদি সেগুলি আইন গ্রাহ্য হয় তবেই। অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা ডকুমেন্ট যদি আমার আইন গ্রাহ্য হয় তবেই কিন্তু ল্যান্ডেড জাজ সেগুলোকে এক্সিবিট মার্ক করবেন। এবং তারপরে আসবে ক্রস এক্সামিনেশন। যিনি সাক্ষী দিলেন তার অপোজিট পার্টি অর্থাৎ ডিফেন্ডেন্ট তাকে কিন্তু ক্রস এক্সামিন করবেন, সাক্ষী জেরা করবেন, এবং এই জেরা শেষ হওয়ার পরে প্লেন্টিফ আরো সাক্ষী দিতে পারেন। PW1 যেমন প্রথম সাক্ষীকে বলা হবে, PW2, PW3 ইত্যাদি করে প্লেন্টিফ তার প্রয়োজন অনুযায়ী যতজন সাক্ষী দরকার ততজনকে সাক্ষী দেবেন। এবং প্রত্যেকের ক্রস এক্সামিনেশন শেষ হবার পরে, ডিফেন্ডেন্ট কর্তৃক ক্রস এক্সামিনেশন শেষ হবার পরে আসবে ডিফেন্ডেন্টের সাক্ষী দেওয়ার পালা। যেমন প্লেন্টিফ দিয়েছিলেন তেমনই ডিফেন্ডেন্টও তার রেসপেক্টিভ এফিডেভিট ইন চিফ ফাইল করবেন, সেটা DW হিসেবে ট্রিট হবে। তার যে সমস্ত ডকুমেন্ট সেগুলো তিনি ফাইল করবেন ইন টার্মস অফ এভিডেন্স অ্যাক্ট, সেগুলো এক্সিবিট মার্ক হবে, সেক্ষেত্রে ABCD করে মার্ক হবে। এবং এই সমস্ত বিষয়টা অর্থাৎ উভয় পক্ষের সাক্ষী এবং জেরা শেষ হবার পরে কোর্ট কিন্তু ফিক্স করবেন মামলাটি আর্গুমেন্টের স্টেজে। অর্থাৎ যে ডকুমেন্ট কোর্টে ডকুমেন্ট এক্সিবিট মার্ক হলো, যে সাক্ষী দেওয়া হলো আইদার সেটা এফিডেভিট ইন চিফের মাধ্যমে বা ক্রস এক্সামিনেশনে যে ওরাল ডিপোজিশন দেওয়া হলো যেটা সাক্ষীতে তিনি বললেন রেসপেক্টিভ উইটনেস, এই সমস্ত বিষয়টা নিয়ে যখন উভয় পক্ষের আইনজীবীরা তাদের রেসপেক্টিভ কেসটাকে আইন আদালতে একদম নির্দিষ্ট আকারে উপস্থাপন করবেন, সেই ক্ষেত্রে কোর্ট নির্দিষ্টভাবে তার যে মতামত উভয় পক্ষের বক্তব্য শুনে নোট ডাউন করবেন এবং তার উইথ রিজনিং যে বক্তব্যটা প্রকাশ করবেন
তাকে জাজমেন্ট বলে। এই জাজমেন্টটা কিন্তু কোর্ট উভয় পক্ষের বক্তব্য শুনেই ঠিক করবেন, বা যদি কেউ বক্তব্য না রাখেন তখন কি হবে, কোর্ট কিন্তু যা রেকর্ডে পাবেন, অর্থাৎ যা সাক্ষী পাবেন, যা ডকুমেন্ট পাবেন, যা ডকুমেন্টারি এভিডেন্স পাবেন, সেই অনুযায়ী তার জাজমেন্ট তিনি লিখবেন। হতে পারে কোর্ট এর সঙ্গে আরেকটি ডাইরেকশনও দিতে পারেন, লিখিত আর্গুমেন্ট, রিটিন আর্গুমেন্টও ফাইল করতে বলতে পারেন যদি তিনি প্রয়োজন বোধ করেন। রেসপেক্টিভ পার্টিদের রিটিন আর্গুমেন্টও কোর্ট কিন্তু চেয়ে নিতে পারেন। আমার এক বন্ধু, সৌম্য একটু দেখো, আমার এক বন্ধু বোধহয় কোনো উইটনেস কি বলেছে যে সমন ছাড়াও হতে পারে না কিরকম একটা প্রশ্ন করেছে। হ্যাঁ, আমি প্রশ্নগুলো সব লাস্টে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি লাস্টেই একবারে বলছি। ইন্টারঅ্যাক্টিভে নিয়ে নেবো আমি। ওকে ওকে ওকে। এইবার গেল জাজমেন্ট তো কোর্ট লিখলেন, এবার জাজমেন্টটা কি হবে, কি কাজে লাগবে? জাজমেন্টটা কিন্তু অপারেটিভ নয়, জাজমেন্ট কিন্তু অপারেশনে আসবে না। জাজমেন্টের বলে আমি কিন্তু কোনো অধিকার, হ্যালো বলবো, কন্টিনিউ করো। হ্যাঁ, জাজমেন্টের ভিত্তিতে অ্যাজ পার রুল 20 অর্ডার 20 রুল 6A অর্ডার 20 রুল 6A এই অনুযায়ী যে জাজমেন্টটা লেখা হবে, এবার সংশ্লিষ্ট কোর্টের যারা অফিস বেয়ারার তাদের কাজ ইন টার্মস অফ যা জাজমেন্ট উইদিন 15 days এর মধ্যে ডিক্রি ডন আপ করতে হবে। অর্থাৎ ফ্রুটস অফ দ্য স্যুট, যেটা আমার মূল প্রতিবাদ্য জিনিস, ডিক্রি, সেটা কিন্তু 15 দিনের মধ্যে ইন টার্মস অফ দ্য জাজমেন্ট একদম কনসাইজলি যে বিষয় যেভাবে লেখা হয়, একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম অনুযায়ী লিখতে হবে এবং জাজ ডিউলি সেটাতে সই করবেন, তবেই সেটা ডিক্রি হিসেবে ট্রিট হবে। এবং এই ডিক্রিটাই হচ্ছে মূল অপারেটিভ জায়গা। জাজমেন্টটা হচ্ছে রিজিওনিং পার্ট। জাজমেন্টে কিন্তু মামলাটাকে অ্যালাউ করতে পারেন, অর্থাৎ ডিক্রিও করতে পারেন, ডিসমিসও করতে পারেন, কিন্তু দুই ক্ষেত্রেই ডিক্রি হবে। আইদার সেটা ডিক্রি হতে পারে অর্থাৎ সুটটা অ্যালাউ করার ডিক্রি, বা ডিসমিসালও কিন্তু ইটসেলফ আ ডিক্রি। কেন ডিসমিস করলো সেটা কিন্তু জাজমেন্টে লেখা থাকবে, কিন্তু ডিসমিস হয়েছে সেটাও একটা নির্দিষ্ট ফর্ম অনুযায়ী লেখা হবে, এই ফর্মটাকে কিন্তু ডিক্রি বলে। এবং ডিক্রি হয়ে যাবার পরে একজন তো অবশ্যই হেরে যাবেন, দুজনেই তো জিততে পারেন না, ড্র হবার কোনো জায়গা নেই। ড্র হতে পারে সেটা যদি কম্প্রোমাইজ করে নেন মামলাটা, বোথ দ্য পার্টি আফটার রিসিভিং সমন বা অ্যাট এনি স্টেজ যদি কোর্টে গিয়ে দুজনেই বলেন যে ঠিক আছে আমরা মিলিতভাবে কোনো অংশটা ছেড়ে দিচ্ছি, কোনো অংশটা আমরা নিয়ে রাখছি, যে যৌথভাবে অ্যামিকেবলি সেটেল করে নিলেন, তাহলে সেক্ষেত্রে একটা কম্প্রোমাইজ ডিক্রি হবে। কিন্তু কন্টেস্টেড হলে একজন অবশ্যই হারবেন, একজন জিতবে। বা আরেকটাও হতে পারে, সমন পাওয়ার পরে বা অ্যাট এনি স্টেজ ডিফেন্ডেন্ট অর্ডার 12 অনুযায়ী, অর্ডার 12 অনুযায়ী প্লেন্টিভের বক্তব্যটাকে কিন্তু অ্যাডমিশন করে নিতে পারেন। সেক্ষেত্রে অর্ডার 12 রুল 6 অনুযায়ী কোর্ট যদি এটা লিগাল হয়ে থাকে, তাহলে কিন্তু কোর্ট যে দাবিটা মেনে নিচ্ছি, বিবাদী মেনে নিচ্ছে, সেই অনুযায়ী জাজমেন্ট অন অ্যাডমিশনও পাস করে দিতে পারেন। তাহলে কিন্তু আর এই সাক্ষী, জেরা, এভিডেন্স, ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন কিছু নাও থাকতে পারে। সেক্ষেত্রে বিবাদী অ্যাপিয়ার করে বলল হ্যাঁ আমি ওর জায়গাটা দখল করে রেখেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি ছেড়ে দিতে চাইছি, আমি ছেড়ে দিচ্ছি, এই মর্মে যদি তার কোন রকম বক্তব্য কোর্টের সামনে উঠে আসে, সেটা আইদার তার স্পষ্ট স্বীকারোক্তি হতে পারে বা কোনো ডকুমেন্টের মাধ্যমে হতে পারে, তাহলে কিন্তু জাজমেন্ট অন অ্যাডমিশন পাস করতে পারেন এবং সেই জাজমেন্ট অন অ্যাডমিশনের ভিত্তিতেও কিন্তু একটা ডিক্রি ডন আপ হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, একমাত্র কন্টেস্টেড যদি অবস্থায় কোনো ডিক্রি পাস হয়, তার এগেনস্টে যিনি হেরে যাবেন তিনি কিন্তু অ্যাপিলে যেতে পারেন। যদি কোনো কম্প্রোমাইজ ডিক্রি হয়, তার এগেনস্টে অ্যাপিল লাই করে না। যদি জাজমেন্ট অন অ্যাডমিশন হয়, সেক্ষেত্রেও কিন্তু জাজমেন্ট অন অ্যাডমিশন যদি ভ্রান্তভাবে হয়, এটা আমরা প্রুভ করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপিল হতে পারে। কিন্তু কম্প্রোমাইজ ডিক্রির ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপিল হবে না। মূলত লোয়ার কোর্ট থেকে ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল করার পিরিয়ডটা লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী 30 দিনের মধ্যে করতে হবে, বা যদি কোনো সুপিরিয়র কোর্ট যদি ডিক্রি পাস করে, অর্থাৎ সাব জাজ বা
অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ করতে পারে না, সাব জাজ যদি করেন সেক্ষেত্রে হাইকোর্ট যদি যেতে হয় 90 দিনের মধ্যে অ্যাজ পার লিমিটেশন অ্যাক্ট, ইন টার্মস অফ লিমিটেশন অ্যাক্ট আমাকে কিন্তু অ্যাপিল ফাইল করতে হবে। এই অ্যাপিল ফাইল ছাড়াও বোথ দ্য পার্টির আরেকটি জায়গা আছে, যদি কোনো ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন অ্যাপিলেবল না হয় এবং এটা ইস্যুর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেকশন 115 অনুযায়ী হাইকোর্টে, অনারেবল হাইকোর্টে একটা রিভিশন করতে পারেন, বা 227 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে একটি অ্যাপ্লিকেশন কিন্তু তারা হাইকোর্টে করতে পারেন কোনো ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন বা কোনো অর্ডার যদি অ্যাপিলেবল না হয় তার এগেনস্টে। অর্থাৎ একটা ডিক্রির এগেনস্টে অ্যাপিল হবে, একটা ডিক্রির এগেনস্টে রিভিউ হতে পারে, যে কোর্টকে আবার আমরা অ্যাপ্লাই করে বলতে পারি যে তুমি এই জায়গাটা হয়তো ভুল করেছো, এই জায়গাটা রিভিউ করে দেখো। তার নির্দিষ্ট প্রক্রিয়া আছে, কোন কোনগুলি রিভিউ হবে, কোন কোনগুলো অ্যাপিল হবে, কোনটা রিভিশন অ্যাপিল এবং রিভিউর ক্ষেত্রে সিআরও ফলো করতে হবে বা সিপিসি ফলো করতে হবে। এটা গেল অ্যাপিলের পর্যায়ে। এবং অ্যাপিলের জাজমেন্টের ওপরে ভিত্তি করে যদি অ্যাপিলেট কোর্ট যদি এই ডিক্রিটাকে আপেল করে, অর্থাৎ ডিক্রিটা ঠিক আছে বলে, তাহলে অর্ডার 21 অনুযায়ী কিন্তু এক্সিকিউশন অফ ডিক্রির প্রশ্নটা চলে আসবে। অর্থাৎ একটা ডিক্রি তো কাগজের টুকরো, আমি সেই টুকরোটা নিয়ে কি করব? আমি মামলা করলাম, অর্থাৎ আইদার আমি একটা মানি স্যুট করলাম, রিকভারি অফ মানি, আমি একটা স্যুট ফর ডিক্লারেশন করলাম, রিকভারি অফ খাস পজিশন করলাম। ডিক্লারেশনের ক্ষেত্রে এক্সিকিউশন লাগবে না, কিন্তু যদি খাস পজিশনের করি তাহলে আমি জায়গাটা যদি অধিকারটা না পাই, তাহলে আমার ওই কাগজের টুকরোটা নিয়ে তো কোনো কাজ হবে না। তাহলে সেই কাগজের টুকরো অর্থাৎ ডিক্রিটা নিয়ে সেটাকে কিন্তু আমি যে কোর্ট ডিক্রি পাস করেছে সেই কোর্টেই আমি তার এক্সিকিউশনের জন্য যাব। অর্থাৎ প্রথমত কোর্ট আমার এই ডিক্রিটাকে কনসিডার করে কোর্টের বেলিফ মারফত আমাকে সেই জায়গার অধিকারটা পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। বেলিফ কোনো রকমে যদি বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে নির্দিষ্ট মানে স্পেসিফিক্যালি অর্ডার 21 রুল 97 বা সিআরওর 108 অনুযায়ী পুলিশ হেল্প দিয়ে সেই জায়গার অধিকার আমাকে কিন্তু কোর্ট পাইয়ে দেবেন। এটা কোর্টের দায়িত্ব। মিস কেস করতে হবে, মিসলেনিয়াস জুডিশিয়াল কেস, সেটা হবে ইন টার্মস অফ অর্ডার 21 রুল 97। এই অনুযায়ী কোর্টের কাছে আমায় বলতে হবে, স্পেসিফিক প্রেয়ার করতে হবে যে বেলিফ যে গেছেন তিনি অপারগ, তিনি হয়তো প্রচন্ড বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাকে মারধর করে তাড়িয়ে দিচ্ছে বিবাদী। সেক্ষেত্রে কনসার্ন পুলিশ স্টেশনে আমার নির্দিষ্ট টাকা জমা করে কোর্টে পুলিশ নিয়ে গিয়ে সেই অধিকারটিকে বুঝে নিতে হবে। এবং সেটা কোর্ট কিন্তু সেই 2197 এর যে মিস কেস তৈরি হবে, ওই অ্যাপ্লিকেশনটাকে একটি মিস কেস, মিসলেনিয়াস জুডিশিয়াল কেস হিসেবে ট্রিট করে সেটার কিন্তু ইন টার্মস অফ, এটা বলে নি যে মিসলেনিয়াস জুডিশিয়াল কেস, আমরা অনেকেই হয়তো শুনেছেন মিস কেস, এই মিস কেসটাও কিন্তু সিপিসির একটা অন্যতম পার্ট। একটা ইনজাংশন অর্ডার কিন্তু একটা ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন, কিন্তু যদি ব্রিচ অফ ইনজাংশন হয়, যে ইনজাংশন অর্ডার কেউ ক্ষুণ্ণ করেন, তাহলে কিন্তু একটা ব্রিচ অফ ইনজাংশনের জন্য একটা মিস কেস হবে, অর্ডার 39 রুল 2 এর মিস কেস। তাহলে সেই মিস কেসটা কিভাবে হবে বা এই মিস কেসটা কিভাবে চলবে সেটার জন্যও কিন্তু সিপিসিতে ইটসেলফ তার প্রভিশন আছে। সিপিসিতে যেরকম করে একটা স্যুট নির্দিষ্টভাবে চলে, সেই নির্দিষ্ট আইন অনুযায়ী মিস কেসেরও কিন্তু হিয়ারিং হবে। সেকশন 141 সিপিসি অনুযায়ী একটা মিস কেসেরও কিন্তু শুনানি সিপিসির অ্যাপ্লিকেবল রুল অ্যান্ড অর্ডার অনুযায়ী কিন্তু মিস কেসের শুনানি হবে। এছাড়াও কোন কোন অ্যাপ্লিকেশনকে মিস কেস হিসেবে ট্রিট হবে, কোন কোনগুলো স্যুট হিসেবে ট্রিট হবে, এইটা জানার জন্য আপনাদের সিভিল রুলস অ্যান্ড অর্ডারের চ্যাপ্টার 36 এর পিরিয়ডিক্যাল রিটার্ন অ্যান্ড স্টেটমেন্টে রুল 776 এ বলা আছে কোন কোন অ্যাপ্লিকেশন মিস জুডিশিয়াল কেস হিসেবে ট্রিট হবে। অর্থাৎ আমার ইচ্ছে হলো একটা অ্যাপ্লিকেশনকে আমি নিয়ে গিয়ে মিস কেস হিসেবে রেজিস্টার করাতে পারি না, সেইটার জন্য নির্দিষ্ট যে ধারা সিভিল রুলস অ্যান্ড অর্ডারের রুল 776 776 ধারা অনুযায়ী তাতে নির্দিষ্ট করে বলা আছে এই এই অ্যাপ্লিকেশন গুলোকে মিস জুডিশিয়াল কেস হিসেবে ট্রিট হবে। তাহলে সেই যদি ধারাগুলো এর মধ্যে প্রযোজ্য হয় যে অ্যাপ্লিকেশনে, তখন সেটাকে মিস জুডিশিয়াল কেস হিসেবে ট্রিট হবে। এটা গেল মূল সিপিসির প্রসিডিউরাল পার্ট। এছাড়াও যেটা থেকে যায়
যদি মামলা চলাকালীন কোনো ব্যক্তি মারা যায়, আইদার প্লেন্টিভ বা ডিফেন্ডেন্ট, তাদেরও কিন্তু ডিউলি সাবস্টিটিউট করতে হবে ইন টার্মস অফ অর্ডার 22 হিসেবে। সেখানেও কিন্তু লিমিটেশন অ্যাক্টের একটা ধারা আছে, সেটা মাথায় রাখতে হবে। অর্ডার 22 রুল আইদার 4, 3, 4 এই অনুযায়ী বা অর্ডার 22 রুল 9 অনুযায়ী কিন্তু যদি কোনো প্লেন্টিভ বা ডিফেন্ডেন্ট মারা যান, তাহলে তাদের লিগাল হেয়ারদের সেই মামলা চালু রাখার জন্য ডিউলি সাবস্টিটিউট করতে হবে। কোনো মৃত ব্যক্তির নামে মামলা, সিভিল মামলা কখনোই চলতে পারে না, এই কথা আমাদের মাথায় রাখতে হবে। এটা গেল মূল সিপিসির প্রসিডিউরাল পার্ট। এবার আমি একটু সৌম্য থেকে শুনে নেব কার কি প্রশ্ন আছে, সম্ভব মতো দেওয়ার চেষ্টা করছি। যদি আর কোনো প্রশ্ন থাকে, বা মিহিরদাও শুনছেন, মিহিরদা যদি কিছু বলতে চান বলতে পারেন। আমি একটা শুধু বলবো যে ওই অরিজিনাল সাইটের যে মামলা আমাদের অনারেবল কোর্টে, ওটা একটু তুমি বলে দাও। ও আচ্ছা, হাইকোর্টে অরিজিনাল সাইড, আচ্ছা ঠিক আছে বলছি। হ্যাঁ, এই যেটা প্রথমত বলছিলাম যে সিভিল জাজ জুনিয়র ডিভিশন, সিনিয়র ডিভিশন ইত্যাদি, আরেকটা কিন্তু আমি ভুল করেছি, এটা যে আরেকটি কিন্তু জায়গা আছে আরেকটি মামলা হওয়ার, আমাদের অনারেবল হাইকোর্ট যেটা আছে তার অরিজিনাল সাইট জুরিসডিকশন, অর্থাৎ কলকাতা মেট্রোপলিটন সিটি তার যে অরিজিনাল সাইট জুরিসডিকশন আছে, অর্থাৎ সিটি সিভিল কোর্টের সিমিলার যে জুরিসডিকশন, সেই অনুযায়ী 1 কোটি টাকা ওপরে, নির্দিষ্টভাবে 1 কোটি টাকার ওপরে যে কোনো সুট, বা অ্যাবাভ 10 লাখ টাকার উপরে কোনো সুট, আপ টু 1 টাকা থেকে 1 কোটি টাকা অবধি সিটি সিভিল কোর্টের কনকারেন্ট জুরিসডিকশন। অর্থাৎ সিটি সিভিল কোর্ট 10 লাখ টাকা অবধি অবশ্যই সিটি সিভিল কোর্টে হবে, এবং 10 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা অবধি সিটি সিভিল কোর্টে হবে কনকারেন্টলি, এবং 10 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা অবধি কিন্তু হাইকোর্ট অরিজিনাল সাইডেও কোনো অরিজিনাল সাইড শুট হতে পারে। এবং অ্যাডমিরালিটি জুরিসডিকশন, অর্থাৎ এই জাহাজ চলাচল সংক্রান্ত মামলা, এগুলোও কিন্তু হাইকোর্ট অরিজিনাল সাইটে হয়। এই হাইকোর্ট অরিজিনাল সাইটের যে রুল এবং অর্ডার, সেটা কিন্তু সিপিসি ফলো করে না। সেটা নির্দিষ্টভাবে হাইকোর্ট রুলস অ্যান্ড অর্ডার ফলো করেই এই মামলাগুলি হয়, যদিও এগুলো একটা সিভিল সুট হিসেবেই ট্রিট হয়। সেখানে পার্টিশনের মামলাও হতে পারে, সেখানে অ্যাডমিরালিটি সুট হতে পারে, অর্থাৎ জাহাজ চলাচল সংক্রান্ত মামলা, বা কোনো সুট হতে পারে যেগুলোর মূল্য 1 কোটি টাকার বা 10 লাখ টাকার ওপর থেকে যে কোনো মূল্যের হতে পারে, শুধুমাত্র কলকাতা মেট্রোপলিটন সিটি যেখানে হাইকোর্ট অরিজিনাল সাইটের জুরিসডিকশন আছে সেই ক্ষেত্রে। এবং তার প্রসিডিওর কিন্তু সিপিসি থেকে একটু আলাদা, মূলত সিপিসি কে সামঞ্জস্য রেখেই করা, কিন্তু তার প্রসিডিওরাল পার্টটা একটু অন্য। আজকের সেটা কিন্তু প্রসঙ্গ নয়, সেটা আর একদিন যদি সময় পাই আমি বা অন্য কোনো বক্তা নিশ্চয়ই বলবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে যে whether appeal is the continuation of the suit, অবভিয়াসলি, সেটা বলে দেয়। হ্যাঁ, যেটা মিহিরবাবু ঠিক বলেছেন যে অ্যাপিলটাকে কিন্তু কোনো বিচ্ছিন্ন প্রক্রিয়া হিসেবে ধরা হবে না। ডিগ্রি পাস হয়ে যাওয়ার পরেও আমি যদি অ্যাপিলটা করে থাকি, অ্যাপিলটা আরো ধরুন 4 বছর চললো, তাহলে কিন্তু সেই মূল সুটটা কন্টিনিউয়েশন হিসেবে ধরা হবে। এর মধ্যবর্তী অবস্থায় কিন্তু আর একটা ফ্রেশ কজ অফ অ্যাকশনে মামলা কেউ করতে পারবে না, বা সিমিলার যদি রিলিফ নিয়ে কেউ আসেন, সেই মামলাটা আইনগ্রাহ্য হবে না, অর্থাৎ কোর্ট এন্টারটেইন করবেন না, কারণ তখন অ্যাপিলটা পেন্ডিং আছে। অ্যাপিল ইজ নাথিং বাট এ কন্টিনিউয়েশন অফ সুট। ঠিক আছে স্যার? একটা প্রোফর্মা প্লেন্টিভ। আচ্ছা, প্রোফর্মা প্লেন্টিভ, প্রোফর্মা প্লেন্টিভের থেকে প্রোফর্মা ডিফেন্ডেন্টটা বেশি কার্যকর। অর্থাৎ মামলা ফাইল করার জন্য ডিফেন্ডেন্ট বা প্লেন্টিভ নেসেসারি পার্টি। অর্ডার 1 এ বলা আছে কারা কারা নেসেসারি পার্টি, অর্থাৎ কে কে মামলা ফাইল করতে পারে এবং কারা কারা কাদের কাদের এগেনস্টে ফাইল করা যায়। প্রোফর্মা ডিফেন্ডেন্ট হচ্ছে এমন একজন পার্টি যার উপস্থিতিটা যে কোনো একটি সিভিল মামলায় অবশ্যই দরকারি, কিন্তু তার এগেনস্টে কোনো আমি রিলিফ চাইছি না, তার এগেনস্টে আমার কোনো ক্লেম নেই, অর্থাৎ তার এগেনস্টে সাবস্টেন্সিয়াল কোনো জাস্টিস আমি না চাইলেও তার উপস্থিতিটা, আইদার সেটা সাক্ষী দেওয়ার জন্য হতে পারে বা তার নলেজের জন্য হতে পারে, তার উপস্থিতিটা বাঞ্ছনীয়, তাকে নেসেসারিলি অ্যাড করতে হবে, কিন্তু তার এগেনস্টে কোনো রিলিফ চাইবো না, তখন তাকে বলা হবে প্রোফর্মা ডিফেন্ডেন্ট। বা মিস কেসের ক্ষেত্রে প্রোফর্মা অপোজিট পার্টি, বা অ্যাপিলের ক্ষেত্রে তিনি তখন হয়ে যাবেন প্রোফর্মা রেসপন্ডেন্ট। যাই নাম হোক না কেন,
মূলত হচ্ছে যার এগেনস্টে কোনো আমি রিলিফ চাইছি না, অথচ তিনি একজন প্রয়োজনীয় ব্যক্তি, সেই মামলার ক্ষেত্রে তাকে আমরা কিন্তু প্রোফর্মা, রেসপন্ডেন্ট, প্লেন্টিভ, ডিফেন্ডেন্ট যাই বলি না কেন, প্রোফর্মা কথাটা ইউজ করব। আর একটা প্রশ্ন তোমার কাছে এসেছে দেখলাম, যেটা হ্যাঁ, একটা ল্যান্ডমার্ক অ্যামেন্ডমেন্ট, যে হ্যাঁ। সেকশন 89 অফ সিপিসি। Applicability of section 89 CPC. Applicability. 89টা যেটা বলা হচ্ছে, মীরবাবু যেটা পয়েন্ট আউট করেছেন, অল্টারনেটিভ ডিসপিউট রিড্রেসাল, সেটেলমেন্ট অফ ডিসপিউট আউটসাইড কোর্ট। এটা আমাদের মতো একটা উন্নতশীল দেশের পক্ষে খুব একটা কার্যকারী একটা লেজিসলেশন। অর্থাৎ মামলা অনেক কিছু হতে পারে, ম্যাট্রিমোনিয়াল স্যুট হতে পারে, তার টাইটেল স্যুট হতে পারে, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত স্যুট হতে পারে। মামলা হওয়ার পরে বা আগেই, মামলা হওয়ার আগে, পোস্ট মামলা যদি এই বিষয়গুলো মিডিয়েশনের জন্য যাওয়া যায়, সরকার নিযুক্ত নির্দিষ্ট কোনো মিডিয়েটরের কাছে, অর্থাৎ এমন একজন ব্যক্তির কাছে যাওয়া যায়, তিনি আইন মোতাবেক একটা ন্যূনতম সেটেলমেন্টের ব্যবস্থা করে দিলেন, সেইটার কিন্তু অনেক বেশি কার্যকরী একটি মামলা হওয়ার থেকে। অল্টারনেটিভ রিড্রেসাল, ডিসপিউট রিড্রেসাল, subject to admit by the parties. অবশ্যই। বা একটা মামলা চলাকালীন দেখা যাচ্ছে ভাইতে ভাইতে একটা পার্টিশনের মামলা দীর্ঘদিন ধরে চলছে, মানে ভাইরা করেছিল, তারা মরে গিয়ে হয়তো তাদের নাতিরা এখন মামলা চালাচ্ছেন, এরকম হতেই পারে। পার্টিশনের মামলা যারা সিভিল প্র্যাকটিস করেন তারা জানেন, এরকম কোর্টে ভুড়ি ভুড়ি পাওয়া যাবে। কোর্ট তার সদিচ্ছা দেখালো যে এই মামলাটা আমি কনসিলিয়েশনের জন্য পাঠাচ্ছি, এবং যিনি যাদের এগেনস্টে হচ্ছে, অর্থাৎ পার্টিস টু দ্য স্যুটও রাজি আছেন যে আউটসাইড কোর্টে এটা আমরা সেটেলমেন্ট করে নেব, এটা কনসিলিয়েশনের জন্য পাঠানো হলো। এই কনসিলিয়েশনটা এইভাবেই হবে সেকশন 89 অনুযায়ী, যে তাদের হয়তো কিছু অংশ একদম তুল্যমূল্য বিচারে একদম নিক্তি মেপে সমস্তটা পেল না, কিন্তু প্রত্যেক পার্টি কম বেশি কিছু ছাড় দিয়ে মোটামুটি একটা কম্প্রোমাইজের জায়গায় এলো, সেটা কিন্তু ডিক্রি হিসেবে ট্রিট হবে। এই অল্টারনেটিভ ডিসপিউট রিড্রেসালেরও মূল কথাটা হচ্ছে, অ্যাপার্ট ফ্রম কোর্ট, অ্যাপার্ট ফ্রম প্রলং লিটিগেশন, কিন্তু আমরা অল্টারনেটিভ ডিসপিউট রিড্রেসালের মাধ্যমে আইদার বাই মিডিয়েশন অর বাই কনসিলিয়েশন, এটা কিন্তু আমরা আপোষে মীমাংসা করে নিতে পারি। এই আপোষে মীমাংসাটাও কিন্তু ডিক্রি হিসেবে ট্রিট হবে। এটা কি ইন দ্য লং রান চ্যালেঞ্জ করা যাবে? হ্যাঁ, এটা কিন্তু ওই কম্প্রোমাইজ ডিক্রির মতো, এটাও কিন্তু ট্রিট হবে লাইক আ কম্প্রোমাইজ ডিক্রি। কম্প্রোমাইজ ডিক্রি কিন্তু চ্যালেঞ্জ করা যায় না সাধারণত, যেমন লোক আদালতের ক্ষেত্রে যেটা হয়। আচ্ছা, আর কি এবার কোশ্চেন কিছু? সোমু, কোশ্চেন একটা কোশ্চেন আসছে, 90 days for filing WS has been overruled except in commercial matter by Supreme Court. এটা কি ঠিক? ঠিক ঠিক। ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে একটা দীর্ঘমেয়াদী একটা ডিবেট আছে। ডিবেটটা কিছুই না, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এই যে 90 দিন, এটাকে বলছে ভেরিয়াস জাজমেন্টে, ইট ইজ এ নট ম্যান্ডেটরি ইন নেচার, ইটস এ ডাইরেক্টরি ইন নেচার। এটা একটা ডাইরেকশন যে 90 দিনের মধ্যে করতে হবে, যদি না পারে তাহলে সাবজেক্ট টু পেমেন্ট অফ কস্ট কোর্ট অ্যাকসেপ্ট করতে পারেন। রাইট অফ ন্যাচারাল জাস্টিস কিন্তু কখনোই কোনো ব্যক্তির শাটডাউন করে দেওয়া যায় না। একদম। আমার 91 দিনের যদি মাথায় গিয়ে আমি ডাব্লিউএসটা দিতে যাই, সুপ্রিম কোর্টের স্পেসিফিক গাইডলাইন যে ওটা ম্যান্ডেটারি হিসেবে ধরে নিয়ে সেটা কিন্তু শাটডাউন করে দেওয়া যাবে না। আমি দেরি করেছি, তার আমাকে একটা যুক্তি দিতে হবে, আমাকে একটা শোকজ অ্যাপ্লিকেশন করে বলতে হবে আমার এই জন্য এতদিন দেরি হয়েছে, এবং কনসিডারিং দ্যাট অ্যাপ্লিকেশন কোর্ট কিন্তু সাবজেক্ট টু পেমেন্ট অফ কস্ট এই ডাব্লিউএস অ্যাকসেপ্ট করবে। কিছু কিছু কোর্ট আমি একদম খুব বাধ্য, মানে দুঃখের সাথে বলছি, এটাকে ম্যান্ডেটারি ধরে নেন, যদিও সেটা উচ্চ আদালতে গিয়ে আবার কিন্তু ব্যাক করে আসেন, রিভিউ হয়ে বা তার রিভিশনে সে ঘুরে এসে কিন্তু ডাব্লিউএসটাকে অ্যাকসেপ্ট করতে বলেন সাবজেক্ট টু পেমেন্ট অফ কস্ট ইন টার্মস অফ সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ইট ইজ আ ডাইরেক্টরি ইন নেচার, নট ম্যান্ডেটারি। ঠিক বলেছেন যিনি বলেছেন, কোশ্চেনটা বলেছেন, সিপিসিতে কিন্তু
বলা আছে 90 দিন করতে হবে, বাট ইট ইজ ডাইরেক্টরি, নট ম্যান্ডেটরি ইন নেচার। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, উইদাউট নোটিস কি এভিডেন্স উইটনেস প্রেজেন্ট করা সম্ভব? উইদাউট নোটিস বলতে সমন টু ইস্যু না করে? না, সমন টু উইটনেস যদি হয়, সমন টু উইটনেস হলে তো অবশ্যই সেই নোটিস টু উইটনেস কে পাঠিয়ে, আমি সাপোজ কেউ মামলার পার্টি, সুট এর পার্টি নয়, অথচ তার সাক্ষীটা দরকার, সাপোজ একটা এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে, আমি কর্পোরেশন থেকে, সাপোজ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে একটি রেকর্ড এর একটি কপি আমি কোর্টে এক্সিবিট করতে চাইছি, অথচ আমার সেই মামলায় ক্যালকাটা কর্পোরেশন পার্টি নয়, তাহলে তারা তো আসবে কি করে, জানবে কি করে? তখন তাহলে তাকে নোটিস টু সমন, সাপিওনা করতে হবে, সাপিওনা আমাদের চলতি ভাষায় বলে। তাহলে সেক্ষেত্রে তাকে বলা হবে যে তুমি তোমার অ্যাসেসমেন্ট বুকের কপি নিয়ে তোমার কোনো কনসার্ন পার্সনকে পাঠাও কোর্টে এই মামলায় সাক্ষী দেওয়ার জন্য, সেটা হচ্ছে নোটিস টু সমন। এছাড়াও যদি আমি থার্ড পার্টি কারুর সাক্ষী লিখিত আকারে রেডি করে এফিডেভিট ইন চিফ করে নিয়ে আসি, আমি তার সাক্ষীটাও দিতে পারবো, কিন্তু তার অথেন্টিসিটি, তার করবোরেটিভ এভিডেন্সিয়াল ভ্যালু, সেটা কিন্তু সাবজেক্ট টু কেস অনুযায়ী কোর্ট বিচার করবেন। সেটা যদি আমার টিউটর উইটনেস হয়, তাহলে অবশ্যই সেই সাক্ষীটা গ্রহণযোগ্য হবে না। তাহলে অর্থাৎ নোটিশ ছাড়াও সাক্ষী দেওয়া যায়, সেটা যে কোনো একজন তৃতীয় ব্যক্তির সাক্ষী এফিডেভিট ইন চিফ তৈরি করে আইদার প্লেন্টিভ বা ডিফেন্ডেন্ট তার কেস অনুযায়ী সেই সাক্ষীটা জমা দিতে পারেন কোর্টে, কিন্তু তার এভিডেন্সিয়ারি ভ্যালু কোর্টকে কিন্তু ডিসাইড করতে হবে সেটা গ্রহণযোগ্য হবে কি হবে না, বা কোনো একজন ব্যক্তিকে সমন করেও কিন্তু নিয়ে এসে বা কোনো ডকুমেন্ট কে নিয়ে আসার জন্য ডাইরেকশন দিয়েও কিন্তু কোর্টে এভিডেন্স আকারে সেটা নেওয়া যায়। ইভেন কোর্ট সুমোটো প্রয়োজন পড়লে পারে। হ্যাঁ, কোর্ট সুমোটো তো যে কোনো প্রশ্নও করতে পারে, সুমোটো কোর্ট তো যে কোনো ব্যক্তিকে ডাইরেকশনও দিতে পারে, সেটা তো কোর্টের পার্ট থাকছেই, ওটা তো অবশ্যই থাকছে। হিরকদা, আরেকটা কোয়েশ্চেন আছে, why husband wife co-sharer of one property, now matrimonial disputes have arisen between them and the husband is trying to oust the wife and sell the entire property, taking the share of the wife. Now being advocate on behalf of wife, what can I do? অনেক কিছু করা যায়। প্রথমত তার জয়েন্ট প্রপার্টি যদি হয়, তার তো 50% শেয়ার আছেই, সেটা জোর করে কেড়ে নেওয়া যায় না। আনডিভাইডেড শেয়ার, আনডিভাইডেড শেয়ার, সে একটা ওয়াইফ গিয়ে একটা মানে সিভিল স্যুট করতেই পারে, একটা ইনজাংশন স্যুট ফর ডিক্লারেশন এন্ড পার্মানেন্ট ইনজাংশন, সেটা করতে পারে। ক্রিমিনাল জাস্টিস মানে যদি যায়, তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে সে করতে পারে, রাইট টু রেসিডেন্সের একটা প্রেয়ার করতে পারে। এটা মানে মোটামুটি এটা একটা জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট প্রপার্টি, এটাতে 50% শেয়ার হাজবেন্ডের, 50% শেয়ার ওয়াইফের। সেই 50% শেয়ার জোর করে কেড়ে নেওয়ার তো কোনো প্রশ্নই নেই, এবং জোর করে আউস্ট করাও যায় না। আচ্ছা, বিক্রিও করা যাবে, বিক্রিও করা যায় না, যৌথ প্রপার্টি এটা। আচ্ছা, সেট অফটা যদি একটু ছোট্ট এক দু লাইনে একটুখানি জাস্ট। আচ্ছা, সেট অফ এর সাথে হচ্ছে কাউন্টার ক্লেম অঙ্গাঙ্গিকভাবে জড়িত। একটা হচ্ছে শিল্ড, একটা হচ্ছে ডিফেন্স। কাউন্টার ক্লেমটা হচ্ছে গিয়ে ক্লেম, আর সেট অফটা হচ্ছে ডিফেন্স। সেট অফ আমার এগেনস্টে যে ক্লেম এসছে সেটাকে আমি প্রতিহত করলাম, যেটাতে লিখলাম সেটা হচ্ছে সেট অফ, যেটা আমি উল্টে ক্লেম করছি সেটা হচ্ছে কাউন্টার ক্লেম। এইটুকুই ছোট করে বলা যেতে পারে সেট অফ কাউন্টার ক্লেম। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে এখানে, যেটা বলছে যে whether limitation can be disciplinary issue under section 9A of CPC? 9A নয়, প্রিলিমিনারি ইস্যু হচ্ছে অর্ডার 14 রুল 2। আচ্ছা, অর্ডার 14 রুল 2 অনুযায়ী অবশ্যই লিমিটেশনটা একটা প্রিলিমিনারি ইস্যু হিসেবে ট্রিট করে কোর্ট কেন করতেই পারেন। সাপোজ একটা মামলা কেউ ফাইল করলেন, একটা মানি স্যুট ফাইল করলেন, 3 বছরের যে লিমিটেশন অ্যাজ পার লিমিটেশন অ্যাক্ট, তারপরে কোর্ট কিন্তু প্রথমত দেখবে না সেটা লিমিটেশন হিট করছে কি করছে না, কিন্তু ডিফেন্ডেন্ট সমন পাওয়ার পরে অ্যাপিয়ার করে যদি একটা অর্ডার 14 রুল 2 এর একটা অ্যাপ্লিকেশন করেন, দিয়ে বলেন যে এটা একটা প্রিলিমিনারি ইস্যু ফ্রেম করে দেখা হোক যে আদৌ এই মামলাটা মেইনটেনেবল কিনা, whether it is barred by limitation কিনা, কোর্ট কিন্তু এই লিমিটেশনের পয়েন্টটা প্রিলিমিনারি অবস্থায় শুনে নিয়ে যদি মনে করেন, মানে দেখা যায় ইট অ্যাপিয়ার্স অন দ্য ফেস অফ দ্য রেকর্ড যে 3 বছরের পরে মামলাটা করা হয়েছে, তাহলে কিন্তু তিনি মামলাটাকে খারিজও করে দিতে পারেন অন দ্য গ্রাউন্ড অফ লিমিটেশন। সিমিলারলি
অর্ডার 7 রুল 11 অনুযায়ীও বার্ড বাই এনি আদার ল অর্থাৎ রিজেকশন অফ প্লেন্টেড হোম অ্যাপ্লিকেশন সেই বিবাদী করতে পারেন যে এই মামলাটা মেনটেনেবল নয়। অর্ডার 7 রুল 11 এরও অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এই দুইভাবেই কিন্তু এই মামলাটা প্রিলিমিনারি একভাবে হতে পারে যে প্রিলিমিনারি ইস্যুটা ফ্রেম করে, বা অর্ডার 7 রুল 11 এর অ্যাপ্লিকেশন ফাইল করেও মামলাটা কিন্তু খারিজ করে দেওয়া যায় যদি এটা বার্ড বাই লিমিটেশন হয়। ঠিক আছে। আচ্ছা, একজন শুধু একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছেন, এটা লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি, সিভিল ইমপ্রিজনমেন্ট। আচ্ছা, সিভিল ইমপ্রিজনমেন্ট মেইনলি এক্সিকিউশন অফ ডিক্রি এবং অর্ডার 39 রুল 2 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি ব্রিচ অফ ইনজাংশন অর্ডার হয় তাহলে কিন্তু যে ব্রিচটা করবে, যে রং ডুয়ার, প্লেন্টিভ বা পিটিশনারকে তার নিজের খরচায়, তার খরচায়, নট কস্ট অফ দ্য গভর্নমেন্ট, সেই ব্যক্তিকে কিন্তু সিভিল ইমপ্রিজনমেন্টে রাখা যেতে পারে কোর্টের অর্ডার অনুযায়ী, কিন্তু তার সেই থাকা খাওয়া সমস্ত খরচ জেলে থাকার সেই পিটিশনারকে বেয়ার করতে হবে। এটাই কিন্তু মূলত সিভিল ইমপ্রিজনমেন্টের একটা অসুবিধাজনক জায়গা। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে দোষী সাজা হয় সরকারের যে নির্দিষ্ট দণ্ড মোতাবেক, সেখানে সাজা হয়। এখানেও সাজা হতে পারে, সিভিল ইমপ্রিজনমেন্ট হতে পারে, বাট খরচটা কিন্তু প্লেন্টিভ বা পিটিশনার তাকে বেয়ার করতে হয়, যে রং ডুয়ার তাকে নয়। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন এসে গেছে, আর কোনো কোয়েশ্চেন্স নেব না, দুটো কোয়েশ্চেন আছে। ক্যান আ স্যুট বি লেটার অন অ্যামেন্ডেড অ্যাজ রিপ্রেজেন্টেটিভ স্যুট আফটার ফাইলিং? কোশ্চেনটা আরেকবার। Can a suit be later on amended as a representative suit after filing? না, আফটার ফাইলিং কিন্তু রিপ্রেজেন্টেটিভ স্যুট হবে না। রিপ্রেজেন্টেটিভ স্যুট হতে গেলে তার কিন্তু কিছু প্রিলিগামেন্ট আছে, যে যেমন তাকে পেপার পাবলিকেশন করতে হবে, লিভ দিতে তাকে হবে। মামলা ফাইল করার আগে পাবলিক অ্যাট এ গ্ল্যান্স জানাতে হবে, তারপরে কিন্তু আমি রিপ্রেজেন্টেটিভ শুট করতে পারি। শুটটা ফাইল হয়ে যাওয়ার পরে সাবসিকুয়েন্টলি আমি রিপ্রেজেন্টেটিভ শুটে যেতে পারবো না। অ্যামেন্ডমেন্ট অ্যাট এনি স্টেজ করতে পারি, কোর্টের পারমিশন নিয়ে অ্যাট এনি স্টেজ আমি কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে পারি, কিন্তু রিপ্রেজেন্টেটিভ শুট হিসেবে সেটাকে অ্যামেন্ড করতে পারবো না। আচ্ছা, আর অ্যাপ্লিকেশন ফর সেটিং অ্যাসাইড দ্য এক্স পার্টি ডিগ্রি কখন লাই করবে না? কখন লাই করবে না সেটা হচ্ছে যদি আমি প্লেন্টিভ হিসেবে প্রুফ করতে পারি বা ডিগ্রি হোল্ডার হিসেবে যদি প্রুফ করতে পারি যে আফটার নোয়িং দা এন্টায়ার থিং, যে সমনটার সম্পর্কে বিবাদী ডিফেন্ডেন্ট ওয়াকিবহাল ছিলেন, তার অ্যাম্পল তাকে অপরচুনিটি দেওয়া হয়েছে কোর্টে এসে কন্টেস্ট করতে দেওয়ার, বা সে সুযোগ পেয়েও সেই অপরচুনিটি অ্যাভেল করেনি, এইগুলো যদি আমি প্রুফ করতে পারি তাহলে এই অর্ডার 9 রুল 13 লাই করবে না, আমার ডিগ্রি থেকে যাবে, ডিগ্রি সেট অ্যাসাইড হবে না। স্যাটিসফ্যাকশন অফ দ্য জাজ। এটা অবশ্যই পোদ্দা পার্টির হিয়ারিং এর পরেই এটা ডিসাইড হতে পারে, কেননা যিনি ডিফেন্ডেন্ট তিনি তো অবশ্যই বলবেন যে আমি আইদার আমার সমনটা সার্ভিস হয়নি, আমি জানি না, বা আমি অসুস্থ ছিলাম, আমি আসতে পারিনি এই প্রিলিগামেন্টের জন্য। তখন কিন্তু বার্ডেনটা তার, যে কেন আসতে পারিনি তাকে কোর্টের সামনে স্যাটিসফাই করতে হবে, এবং তার বিরোধী পক্ষ অর্থাৎ ডিগ্রি হোল্ডারকে স্যাটিসফাই করতে হবে যে দেখো সে সবকিছু জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কোর্টে আসেনি। এটা আফটার হিয়ারিং, আফটার এভিডেন্স, সেখান থেকে কিন্তু কোর্টকে ডিসিশনটা নিতে হবে যে অর্ডার 9 রুল 13টা অ্যালাউ হবে কি হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ হিরক দা। এখানে এই পুরো সেশনটা ওয়াইন্ড আপ করার জন্য আমাদের এআইএলইউ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমাদের স্টুডেন্টস চ্যাপ্টারে আমাদের এখানে স্টেট কাউন্সিল মেম্বার আছে অনিক ভট্টাচার্য। আমি অনিককে রিকোয়েস্ট করব একটা ভোট অফ থ্যাঙ্কস দিয়ে আজকে কনক্লুড করে দিতে। আর অনুপম রায়চৌধুরী আমাদের স্টেট ওয়ার্কিং কমিটি মেম্বার, ও আজকে ছিল পুরো সেশনটার মধ্যে। অনুপমকেও ধন্যবাদ জ্ঞাপন করে দিও অনিক। তো আমি অনিককে রিকোয়েস্ট করছি, অনিক ভোট অফ থ্যাঙ্কসটা দিয়ে আজকে তাহলে আমরা কনক্লুড করব। থ্যাংক ইউ সৌম্যদা। আর আজকের যে শোনা যাচ্ছে, হ্যাঁ পুরোপুরি বলো। এটা হচ্ছে আজকের যে চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা হলো, প্রতিদিনই এরকম কোনো না কোনো ইস্যু, কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের বেসিক্যালি স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা প্রবলেমটা হয় যে সিভিল প্রসিডিওর কোডটা ক্লাসরুমে এতটাই ডিফিকাল্ট করে পড়ানো হয় এবং সেটা হজমযোগ্য হয়ে ওঠে না। এবং আজকে যে লুসিড ভাষায় হীরকদা বোঝালেন, তো সত্যিই সেটা
খুবই মানে কি বলবো গ্রহণযোগ্য আর খুবই অ্যাট্রাকটিভ হয়েছে। তো আবার বলি যে খুব ভালো লাগলো শুনে, থ্যাংক ইউ। ধন্যবাদ। ঠিক আছে, চৌমদা, হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আবার বাড়ি সাহেব, হীরক দা, মীর ব্যানার্জি, শিবতোষ দা, অনুপম, আমি সবাইকে এভাবে যেন ওনারা এই স্টুডেন্ট জুনিয়রদের এনকারেজ করার জন্য থাকেন। সবাই ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ।